আহ, আচ্ছা, যারা যারা করছেন আমি সবারটাই একটু দেখলাম। ভালো, আপনারা রিসার্চ করছেন ভালোই আর কি। এখানে আসলে ভুল বলতে বা ওরকম কিছু না। হুম, এক একজন তাদের পার্সপেক্টিভ থেকে কিভাবে থিঙ্ক করছে সলিউশনটা, সেটাই আসলে দেখার বিষয়। তো যা দেখলাম মোটামুটি আপনারা সবাই ভালো করছেন। 17 জন সাবমিট করছেন, হ্যাঁ। এই মুহূর্তে 22 জন আছেন। তো এখন পর্যন্ত যারা জয়েন করছেন তাদের মধ্যেই তো অনেকে নাই, সাবমিট করেননি। আচ্ছা, দুই একটা একটু দেখি, হ্যাঁ। আমরা সবারটা আজকে দেখতেছি না, যেহেতু প্রবলেমটা সবারটা আমরা জানি। সো সলিউশন দুই একটা একটু দেখি ওপেন করে। আচ্ছা, দেখি কোনটা দেখা যায়। হেলথ কেয়ার ছিল এটা। আচ্ছা, এগুলো আমি দেখছি সবারটাই। দু একজন একটু এক্সপ্লেন করেন। খুব বেশি না, 2 জন 3 জন হলেই হবে। এরপরে আমরা পরের টপিকটা নিয়ে আলোচনা করব। সো এটা কার ছিল? তৌসিফ কি জয়েন করছেন? 4 নম্বরটা বলেছে 4 নম্বরটা, হ্যাঁ, শিওর শিওর প্লিজ। এটা না? হারুনার রশিদ? আব্দুল্লাহ জাবের স্যার। আবদুল্লাহ জবের? এটা এমডি আবদুল্লাহ? না স্যার, এই যে নিচে পিডিএফ দেওয়া স্যার, এটা? লাস্ট, জি স্যার লাস্ট। এটা নাম লেখেননি কেন? এখানে ফাইলের মধ্যে নাম লেখেন, সবাই নাম লিখে দিছে। সরি বলছিলাম স্যার। সবাইকে ফোল্ডার করে দিতে, এই যে এই 4 জন মানুষ ফোল্ডার করেননি। আচ্ছা বলেন, হ্যাঁ আপনি বলেন আপনার মতো। স্যার আমি মূলত গত ক্লাসে প্রবলেমটাও বলেছিলাম। সেটা ছিল আমার এগ্রিকালচার বেসড একটা প্রজেক্ট, জি জি। যেটা আমরা মূলত ফার্গো নামে আমরা শুরু করতে চাচ্ছি, যেটা ফার্মাররা গ্রোয়িং করবে অর্গানিকলি এবং ফার্মাররা সেল করবে টু দা কাস্টমার, ফার্মার টু কাস্টমার এটা কি প্রজেক্ট। আপনার মানে অফিসিয়াল প্রজেক্ট, রিয়েল প্রজেক্ট? না না না, রিয়েল বলতে আমি জাস্ট ও আচ্ছা আচ্ছা। আপনার এখানেই রাইট, বুঝতে পারছি। আমাদের আপনি যখন বললেন আইডিয়া জেনারেট করতে, ঠিক আছে, কন্টিনিউ করেন প্লিজ। তো আমি একটু ওপেন করি স্যার, একটা মিনিট। ঠিক আছে। তো মূলত এই কাজটা হলো আমরা ফার্মারদেরকে ট্রেন করে উৎপাদন করে, যেমন সেগুলোকে কিভাবে অর্গানিকলি করতে পারে এবং পাশাপাশি তাদেরকে একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিব যেখানে তারা সেল করতে পারবে। আচ্ছা। এর পাশাপাশি তারা আমাদের দেশে নরমালি যেটা হয় আমাদের মূল, আমি আমি শুধু স্যার আগে প্রবলেমটা বলতেছি, তারপরে সলিউশনটা ঠিক আছে। থেকে যাচ্ছি। তো সেটা হবে, আমাদের দেশে আমরা নরমালি যে হাইব্রিড বীজ অথবা জিএমও বা জেনেটিক্যালি মডিফাইড সিড গুলো আমরা ইউজ করি, এর ক্ষতিকর প্রভাবটাও আমরা তাদেরকে বলবো এবং নিজেদের উৎপাদন করা ফসল থেকেই আমরা সিডসটা হারভেস্ট করার চেষ্টা করব এবং সেটা এক্সচেঞ্জ করব, ইন্টারচেঞ্জ করব একজনের সাথে আরেকজনের সাথে। ও আচ্ছা। তো আমরা ফার্স্টলি সেটা অ্যাপ এবং ওয়েবসাইট দুইটা প্ল্যাটফর্মে আমরা তৈরি করতে চাচ্ছি, আচ্ছা। যেখানে আমরা একটা মার্কেট অ্যাক্সেস দিব। সেখানে চেষ্টা করা হবে যেন ফার্মাররা খুব ইজিলি তাদের অ্যাকাউন্ট তৈরি করতে পারে এবং খুবই সিম্পল ভাবে তারা জাস্ট একটা নাম্বার ইউজ করবে, সেখানে নাম্বার ইউজ করেই যেন রেজিস্ট্রেশন করতে পারে এই একটা প্রজেক্ট, এবং তারা এক্সচেঞ্জ করতে পারবে নিজেদের তৈরি নিজেদের উৎপাদিত প্রোডাক্টগুলো তারা সেল করতে পারবে, পাশাপাশি বীজটা তারা যেন নিজেদের মধ্যে এক্সচেঞ্জ করে নিতে পারে। আচ্ছা। তাদেরকে এই সাপোর্ট হিসেবে দেওয়া হবে, ট্রেন করা হবে এবং যারা ইন্টারেস্টেড থাকবে তাদেরকে ট্রেন করা হবে এবং তাদেরকে ওইভাবে সাপোর্ট করা হবে। এর পাশাপাশি যেটা কমিউনিটি বিল্ডিং, যে কারা এই প্রোডাক্টগুলো কিনবে। অর্গানিকলি আমি প্রোডাক্ট তৈরি করলেই অর্গানিকলি সেল, মানে অর্গানিক প্রোডাক্ট যারা
ইউজ করে না তাদের কাছে সেল করতে পারবে না, কারণ এটা একটা কস্টিং পড়ে। নর্মাল প্রাইস, নর্মাল মার্কেটে যদি একটা প্রোডাক্টের দাম 5 টাকা থাকে, অর্গানিক ওয়েতে আপনি প্রোডাক্টটা তৈরি করতে গেলে অবশ্যই 7 টাকা 8 টাকা পড়ে যাবে। সো এই কমিউনিটিটা বিল্ড করতে হবে যে কারা ইউজ করবে। পাশাপাশি আমার ফার্মারও তৈরি করতে হবে, ফার্মারের পাশাপাশি কমিউনিটিও বিল্ড করতে হবে, অ্যাওয়ারনেস তৈরি করতে হবে মানুষের মধ্যে। এটা হলো আমাদের অবজেক্টিভ হিসেবে স্যার। আর আমাদের টার্গেট অডিয়েন্সের মধ্যে ফার্স্টলি ফার্মার, সেকেন্ডারি হলো কনজিউমার। আর আমরা এই প্ল্যাটফর্ম যেটা তৈরি করব ইউজার ফ্রেন্ডলি, সেটা অ্যাপস অথবা ওয়েবসাইট যদি আমরা বলি, সেখানে সিম্পল প্রসেস রাখবো রেজিস্ট্রেশনের। এরপর প্রোডাক্ট লিস্টিং এর জন্য ফার্মাররা যেন খুব সহজেই প্রোডাক্ট লিস্টিং করতে পারে, সেই প্রসেসগুলো আমরা রাখার চেষ্টা করব। তাদের এক্সচেঞ্জের বিষয়টা, যে বিশেষ করে আমাদের দেশে এখন যেটা ইউজ পরিমাণ আমাদের মানে বিদেশ থেকে সিডস ইম্পোর্ট করতে হয়, এটা আমাদের জন্য খুবই একটা মানে ডিফিকাল্ট একটা বিষয়, যে পরবর্তী একটা সময় আমরা বিদেশের উপরে নির্ভরশীল থেকে যাব। সো আমরা নিজেদের বীজ নিজেরা তৈরি করব এবং বীজগুলো যেন নিজেদের মধ্যে এক্সচেঞ্জ করা যায় সেটা চেষ্টা করব। আমরা এখানে পেমেন্ট গেটওয়ের ব্যবস্থাও করে দিব, যারা ফার্মাররা যেন প্রোডাক্টটা দিয়ে লোকালি প্রোডাক্টটা সেল করে এবং তারা পেমেন্টটা খুব সহজেই পেয়ে যায়। রিভিউ সিস্টেম থাকবে এবং পাশাপাশি বিভিন্ন ধরনের ব্লগ বা খুবই ভালো লাগলো। এটুকু ছিল নাকি আরো আছে? স্যার এটুকুই আমাদের মূল ইয়া। পরবর্তীতে আমরা যেটা ইউআই ইউএক্স এর যেটা কাজ আমরা রিসার্চ করব, ডেভেলপ করব, টেস্টিং, লঞ্চিং এবং বাজেটিং বিষয় আসে স্যার নিচে আমার যেটা। ওকে, যাক, এটা এটা খুবই ভালো লাগছে। এটা করা যায় কিন্তু। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। তবে এখান থেকে আপনার রেভিনিউ জেনারেশনের কোনো পার্ট কি করা হয়েছে, থিঙ্ক করা হয়েছে যে কিভাবে রেভিনিউ জেনারেশন? আমরা স্যার এখানে আমরা যেহেতু এগ্রিকালচার বেসড, প্রথমেই আমরা চেষ্টা করব আমাদের গভর্নমেন্ট থেকে আমরা কিছু সাপোর্ট নেওয়ার জন্য। কারণ আমি ফান্ড কালেকশনের জন্য পাশাপাশি কিছু পার্টনারশিপ অর্গানাইজেশনকে আমরা রাখবো যারা ইনভেস্ট করবে। রেভিনিউর বিষয়টা অনেক পরে গিয়ে চিন্তা করতে হবে, যেহেতু স্যার অ্যাওয়ারনেস এর বিষয় আছে এবং ফার্মারদেরকে টিচ করা এবং একটা কমিউনিটি তৈরি করা যে যারা অর্গানিকলি প্রোডাক্ট ইউজ করবে, এই কমিউনিটি তৈরি করা। এটা স্যার রেভিনিউটা আমরা একটু লেটার মানে পরবর্তীতে ইয়ে করার চেষ্টা করতেছি। যখন এটা মোটামুটি একটা লেভেলে চলে আসবে, ফেমাস হয়ে যাবে, তখন হচ্ছে আপনি রেভিনিউটা রাইট স্যার, মানে হয়তো সাবস্ক্রিপশন দিবেন অথবা কোনো একটা পার্সেন্টেজ থেকে, ধরেন 20% বা 30% তাদের ট্রানজেকশনে কাটবে, এরকম একটা ইয়া করে। রাইট স্যার, রাইট স্যার। ওকে, সুন্দর, এটা প্ল্যানটাও খুবই ভালো। হ্যাঁ, এটা এক্সিকিউট করাই যায়। ওকে স্যার, তো থ্যাংক ইউ, আপনার প্রজেক্টটা খুব ভালো লাগছে। আচ্ছা, আরেকজন এক্সপ্লেইন করেন। জি, ওয়ালাইকুম আসসালাম। নিজের থেকে করেন, যারা যারা আছেন 2-3 জন করেন। হ্যাঁ, বলেন প্লিজ। স্যার আমি হচ্ছে হুমায়রা বিনতি মিজান। আমি হচ্ছে পড়ছো, তোমাকে পড়তে, এই যে চিন্তা করার জন্য তোমাকে পড়তে হবে। আচ্ছা, ফারগো আপনি একটু মিউট করেন। ওকে, এখন বলেন। আচ্ছা, আমি লাস্ট কয়েকদিন একাডেমিক কিছু ইস্যুতে ব্যস্ত ছিলাম, তাই হচ্ছে আমি আমার প্রজেক্টটা মানে কমপ্লিট করে সাবমিট করতে পারিনি। আমি কি নেক্সট উইকে সাবমিট করতে পারবো আর প্রজেক্টটা হচ্ছে প্রেজেন্টেশন করতে পারবো? নেক্সট উইকে মানে নেক্সট ক্লাসে? জি স্যার। হ্যাঁ পারবেন, তবে তো একটু পিছিয়ে গেলেন তো। জি স্যার, আসলে হচ্ছে মানে যেহেতু হচ্ছে আমি আসি ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছি, তাই একটু প্রেশারের মধ্যে দিয়ে যাচ্ছি লাস্ট কয়েকদিন ধরে। ঠিক আছে, আপনি অবশ্যই নেক্সট ক্লাসে প্রেজেন্টেশনটা দিবেন, কেমন, যদি মিস না হয়। জি স্যার, থ্যাংক ইউ সো মাচ। জি স্যার, ইনশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। আচ্ছা, এরপরে কে এক্সপ্লেইন করতে চান, একটু নিজে থেকে বলেন। স্যার আমি করতে চাই। জি শিওর, প্লিজ। স্যার আমার ইয়েটা ছিল হচ্ছে যে ফিজিক্যাল লাইব্রেরির যে অভাবটা আছে আমাদের দেশে, তো প্রবলেম ছিল, আমি 4টা প্রবলেম আইডেন্টিফাই করেছিলাম। একটা হচ্ছে লাইব্রেরি হচ্ছে আমাদের লোকালিটি থেকে অনেক দূরে, আর দূরে থাকা অনেকে এই কারণে লাইব্রেরিতে গিয়ে পড়াটা ওদের জন্য ফিজিবল হয় না। দেন হচ্ছে বই অনেকের জন্য, অনেক স্টুডেন্টের জন্য বই অনেক এক্সপেন্সিভ হয়ে যায় বই কিনে পড়াটা।
তারপর অনেকেই ইবুক হচ্ছে এটার মানে এখন পর্যন্ত আমাদের দেশে সলিউশন আছে যে ইবুক পড়া বা অডিও বুক এগুলো অনেকেই প্রেফার করে না, অনেকে ফিজিক্যাল বই পড়তে চায়। আর অনেকের দেখা যায় ইনকনভিনিয়েন্ট লাইব্রেরি আওয়ার্স এর কারণে ওরা ওদের টাইম অনুযায়ী হচ্ছে ওখানে লাইব্রেরিতে গিয়ে পড়াটা বা ওখান থেকে ভিজিট করাটা ওটা করতে পারে না। তো আমি কিছু পসিবল সলিউশনের কথা মানে আমার অ্যাপের মাধ্যমে আমি যে ইয়েগুলো সার্ভিসগুলো দিতে চাচ্ছি সেগুলো আমি এখানে এক্সপ্লেন করার চেষ্টা করেছি। ফার্স্ট হচ্ছে ওরা ওদের আমার অ্যাপে হচ্ছে আমি ওদেরকে ক্যাটাগরি ওয়াইজ কিছু বই খোঁজার মানে ফাইন্ড ফাইন্ড করার হচ্ছে একটা ইয়া দিব যে থাকবে ওদের চয়েস অনুযায়ী ওরা মানে বিভিন্ন বই সার্চ করতে পারবে। দেন আমার এখানে আসলে দুই টাইপের ইউজার চলে আসে, একটা হচ্ছে রিডার অ্যান্ড সেকেন্ড হচ্ছে দ্য বুক ওনার। তো বুক ওনার হিসেবে হচ্ছে বিভিন্ন লাইব্রেরি অথবা বুক স্টোর অথবা কোনো ইন্ডিভিজুয়াল ওনার যাদের অনেক বই আছে বাসায় তারা চাইলে আমার এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেন হচ্ছে ওরা ওদের বইগুলো রেন্টে দিতে পারে। আর নর্মাল যারা রিডার আছে ওরা ওদের অ্যাকাউন্ট ক্রিয়েট করে বুক রেন্টের জন্য রিকোয়েস্ট করতে পারে। দেন হচ্ছে আমি চিন্তা করেছি যে আমি মান্থলি কিছু মান্থলি তিনটা টাইপের সাবস্ক্রিপশন প্ল্যান রাখতে পারি। একটা হচ্ছে সিলভার সাবস্ক্রিপশন মানে সিলভার মেম্বারশিপ, দেন গোল্ড মেম্বারশিপ আর প্ল্যাটিনাম। যেরকম সিলভার মেম্বারশিপ হচ্ছে 1 মান্থের জন্য, গোল্ড 3 মান্থ অ্যান্ড প্ল্যাটিনাম 6 মান্থ। তো সিলভার মেম্বারশিপ যারা নিবে তারা হচ্ছে নর্মাল স্টুডেন্ট যারা হচ্ছে অনেক পে করতে পারবে না, মানে খুব কম পরিমাণে একটা পে করবে আর কি 1 মান্থের জন্য। তো সেই প্রাইসের মধ্যে হচ্ছে ওরা বই সিলেক্ট করতে পারবে। তো যারা সিলভার মেম্বারশিপ নিবে ওরা গোল্ড বা প্লাটিনামের জন্য যে বইগুলো থাকবে ওগুলা নিতে পারবে না। আমি এইভাবে আর কি ক্যাটাগরাইজ করার চেষ্টা করেছি। তারপর যারা গোল্ড থাকবে তারা 3 মান্থের জন্য নিতে পারবে, ওরা ওই ওরকমই বুক রেঞ্জের মধ্যে বই সিলেক্ট করতে পারবে। আর যারা প্লাটিনাম ওরা হচ্ছে সব টাইপের বই নিতে পারবে, এরকম চিন্তা করেছি একটা। আর আমার এখানে অ্যাপের মাধ্যমে আমি হচ্ছে ডেলিভারি আর রিটার্ন সার্ভিসটা মানে ওদেরকে দিব। যেরকম একজন হয়তো একটা রিকোয়েস্ট করলো বইয়ের জন্য, ওইটা ডেলিভারি ম্যান এসে ওকে ডেলিভারি দিয়ে যাবে। দেন এই বইটাও পড়া হয়ে গেলে একটা হয়তো অটোমেটিক একটা রিটার্ন রিমাইন্ডার আমি ওখানে সেট করে দেওয়া থাকবে। তো অটোমেটিক্যালি ওর ওখানে নোটিফিকেশন চলে যাবে যে কত দিনের মধ্যে বইটা ফেরত দিতে হবে। দেন টাইমটা চলে আসলে ও আরেকটা বই রিকোয়েস্ট করতে পারবে, দেন ডেলিভারি ম্যান এসে ওকে নতুন বইটা দিয়ে যাবে আর আগের বইটা নিয়ে যাবে। এন্ড দেন ওখানে কোন বইটা কোন স্টোরে অ্যাভেলেবেল আছে সেটা দেখতে পারবে। একটা উইশ লিস্টও ও ক্রিয়েট করতে পারবে যে কোনো বই যদি এখন অ্যাভেলেবেল না থাকে পরে যদি এটা অ্যাভেলেবেল হয় দেন ওর ওখানে নোটিফিকেশন আসবে এরকম। আর ও চাইলে অর্ডারটা ট্র্যাক করতে পারবে যে কোথায় মানে এখন কোন পর্যায়ে আছে, কোন কোন জায়গায় আছে বইটা বা এরকম আর কি। দেন ওখানে ইউজার রিভিউ বা রেটিং দেওয়ার একটা ইয়ে থাকবে যাতে করে হচ্ছে দেখতে পারে মানে কোন বইটা ভালো বা কোন ইউজারের বইটা কিরকম অবস্থায় আছে। তো বইয়ের কন্ডিশনটা ওরা চাইলে ওখানে দেখতে পারে, ছবি তুলে ওরকম রাখার একটা ব্যবস্থা থাকতে পারে আর কি। কারণ আমি এখানে একটা কমিউনিটি বিল্ড করার চেষ্টা করছি, বিভিন্ন ইউজারদের সাথে একজন একজন মানে কথা বলতে পারবে বা এরকম কিছু চিন্তা করছিলাম যাতে করে হচ্ছে আমার অ্যাপের মাধ্যমে ট্রাস্টটা বিল্ড হয় ইউজারদের মধ্যে। তো এরকম কিছু সলিউশন চিন্তা করছি। আচ্ছা আচ্ছা, না এটাও খুব ভালো একটা থিঙ্ক, একদম ব্রডলি চিন্তা করছেন। এটাও সুন্দর, ইউনিক একটা চিন্তা। এরকম মনে হয় এক্সিস্টিং কোনো প্রোডাক্ট আছে কিনা দেখছেন? স্যার আমি দেখেছি বাট ওটা ওদের ইয়েটা আসলে খুব একটা বেশি না, সার্ভিসটা জাস্ট হচ্ছে মানে বই ওটার ব্যাপারে আসলে খুব একটা কেউ জানেও না বাংলাদেশে, জাস্ট একটাই মনে হয় আছে। ওটা কোনো অ্যাপ না, ওটা একটা ওয়েবসাইট আর কি দেখেছিলাম। আর ইন্ডিয়াতে আর দেশের বাইরে আছে ওরা এরকম টেক্সট বুক হচ্ছে রেন্টে নিয়ে পড়তে পারে হুম এরকম হুম, সেটা আছে। তো আর আছে। বাংলাদেশে একটাই পেয়েছি, আর পাইনি। আচ্ছা, ঠিক আছে, আপনার এই প্রজেক্টটা এটা অ্যাপ্রুভ করা যায়, সুন্দর একটা প্রজেক্ট। এটা নিয়ে আপনি নেক্সট স্টেপে যাবেন অবশ্যই। বাকিদেরগুলো ভালো, আমি যতগুলো দেখলাম আর কি। ওকে, তো ওনারা দুইজন খুব সুন্দর করে এক্সপ্লেন করলেন এবং দুইটা আইডিয়া আমার কাছে খুবই ভালো লাগছে। তো এগুলো দিয়ে প্রোডাক্ট ডেভেলপ করে সেগুলোকে কিন্তু সেলও করা যাবে। তো ওগুলো আরও পরের ব্যাপার, আমরা ইনিশিয়াল স্টেজে আছি এখনও। আচ্ছা, আরিফুল ইসলাম, আপনি কি বলতে চাচ্ছেন? বলেন।
সালাম আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি তো গত ক্লাসে আপনাকে আমার যেই টপিকটা ওই সম্পর্কে বলতে পারিনি, একটু এখন বলেন, ব্যস্ততার জন্য আসলে ছিলাম না। সমস্যা নেই, তো বলেন। স্যার আমার যে প্রবলেমটা ছিল সেটা হচ্ছে ফাইন্ড এ ফটোগ্রাফার। হুম, তো আমি যে জিনিসটা ফেস করেছি, আমি নিজেও এই ফিল্ডে ছিলাম, তো মানুষ আসলে প্রতি মিনিমাম 2 থেকে 4 দিন সময় ব্যয় করে দেয়। হ্যালো। হ্যাঁ বলেন, শুনতে পাচ্ছি। হ্যাঁ স্যার, তো 2 থেকে 4 দিন সময় ব্যয় করে দেয়। তো আমি চাচ্ছিলাম যে এমন একটা ওয়েবসাইট এবং মানে ওয়েবসাইট বা অ্যাপস যেটার মাধ্যমে হোক জাস্ট শর্টকাট উপায়ে সকল ফটোগ্রাফারদের লিস্ট এবং তাদের ইনফরমেশন, অ্যাভেলেবল ডেট এবং বাজেট অনুযায়ী যেন সাধ্যের মধ্যে মানুষ খুব দ্রুত একজন ফটোগ্রাফার খুঁজে পায় এবং হায়ার করতে পারে। এবং এইটার থেকে স্যার রেভিনিউ কালেক্টর একটা ওয়ে আছে, সেটা হচ্ছে সাবস্ক্রিপশন আছে এবং ফটোগ্রাফি বুকিং এর ক্ষেত্রেও কমিশন আছে। এটা অফলাইনেও হয়, বাট এটা অনলাইনের মাধ্যমে করতে পারলে স্যার এটার মানে অনেকটা সময় বেঁচে যাবে মানুষের। আচ্ছা আচ্ছা, মানে এটা শুধু ফটোগ্রাফারদেরকে নিয়ে করা, ভিডিওগ্রাফার, হ্যাঁ, ফটোগ্রাফার শুধু তারাই থাকবে? হ্যাঁ, ভিডিওগ্রাফার আর আচ্ছা, যাদের ফটোগ্রাফার। যাদের স্কিল আছে এবং যাদের ইনস্ট্রুমেন্ট আছে বা ইকুইপমেন্ট আছে তারাই থাকবে হ্যাঁ, এখানে। ইকুইপমেন্ট আছে, জি, যেন বাজেট অনুযায়ী মানুষ খুব মানে দ্রুত সার্ভিসটা পায়। না, এটা খারাপ না, কারণ ফটোগ্রাফার এখন পাইতে হলে হয়তো বা ইভেন্ট ম্যানেজমেন্টে যারা আছে তাদেরকে হুম। হয়তো বা নক দেওয়া লাগে, বা এটা জি স্যার। তাদের কাছে হয়তো বা সবসময় ফটোগ্রাফার থাকেও না, তাদের কাছে যারা থাকে তারা থাকেও হয়তো বা না। ফ্রিল্যান্সার। তো স্যার আমার হচ্ছে অ্যাভেলেবল ডেট থাকবে, একটা প্রাইস রেঞ্জ থাকবে, মানে তারা যেন নিজের প্রাইস রেঞ্জে অ্যাভেলেবল ডেটে একজন ফটোগ্রাফার খুঁজে পায় খুব ইজিলি। এটা খারাপ না, করতে পারেন, এটাও করা যায়। আচ্ছা স্যার। ওকে, থ্যাংক ইউ আরিফ সাহেব। থ্যাংক ইউ স্যার। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে দারুবঙ্কা, দুর্বঙ্কা নাকি, স্পেলিং ঠিক স্যার আছে? আদাব, আমি মানে এটা আপনার নামের ইয়েটা লাস্টের বলেন তো, উচ্চারণটা। আমার ধ্রুবাঙ্ক ধ্রুবাঙ্ক। ধ্রুবঙ্ক, আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে, বলেন। তো স্যার লাস্ট ক্লাসে যে প্রবলেমটা দিছিলাম ওটা হচ্ছে হিউম্যান সেন্টার ছিল না বলে একটু সমস্যা হয়েছিল। হুম, তো নতুন ভাবে একটা চেষ্টা করছি ওই মেন্টাল ডিসঅর্ডার নিয়ে, এটা নিয়ে কিছু বানানোর চেষ্টা করছি। আচ্ছা, থিঙ্কিংটা মানে বলেন, কি থিঙ্ক করলেন? মানে এখন তো হচ্ছে অনেক সমস্যার কারণে অ্যাংজাইটি, তারপর ডিপ্রেশন, তারপর স্ট্রেসে ভুগে। তো মানুষ এটার জন্য তো মেন্টাল ডিসঅর্ডারে ভুগে, তো নেশা থেকে শুরু করে অনেকে সুসাইড করে। এটা তো দেশের পক্ষে ভালো না, কারণ ম্যাক্সিমামে আমরা টিনেজারদের মধ্যে এখন এটা বেশি দেখা যায়। তো জনসম্পদটাকে তো জনশক্তিতে টিনেজাররা যেহেতু ভূমিকা রাখে, তো এটা যদি সংখ্যা কমতে থাকে পরে দেশের উন্নতিতেই বাধাগ্রস্ত হবে। তাই এইটা অ্যাপটার মাধ্যমে মানে আইডিয়াটা দিচ্ছি হচ্ছে যাতে করে যাদের অ্যাংজাইটি স্ট্রেস থাকে ওটা দিয়ে কমানোর চেষ্টা করতে পারে বিভিন্ন থেরাপি সুযোগ বা রিমাইন্ডারের মাধ্যমে, যেগুলা মেডিসিন দেয় ওগুলা যাতে সঠিক সময় খাইতে পারে। আবার এই অসুখের কারণে অনেকে তো ডাক্তারের কাছে যেতে ভয় পায়, এটার জন্য হচ্ছে টেলিমেডিসিন সেবারও একটা যাতে ব্যবস্থা করা যায়। এটা মানে এটা ভাবছি খালি এটাই। কিন্তু এখান থেকে আরওআইটা জেনারেট হবে কিভাবে? হ্যাঁ, জি বুঝলাম বুঝলাম না। মানে এখান থেকে রেভিনিউটা আসবে কিভাবে, একটু মানে ওইটা কি থিঙ্ক করছেন? অর্থাৎ এই মানে এটা অ্যাপটা থেকে কত পার্সেন্ট মানুষ বা কত পার্সেন্ট ইউজ হতে পারে, বা এটার এই এই পার্সেন্টেজটা কত, এটা কি ই করছেন, সার্ভে করছেন বা দেখছেন কখন? এটা নিয়ে মানে কত পার্সেন্ট হইতে পারে এটা বলতে, এটা আগে সচেতনতা তো বৃদ্ধি করতে হয় ফ্যামিলি মেম্বারদের, যাতে সচেতন করা যায় তারা উদ্বুদ্ধ করবে। মানে একেবারে পারফেক্টলি সব দেখা হয়নি। বুঝতে পারছি, কিন্তু এইটা একটু কমপ্লেক্স মনে হচ্ছে বিষয়টা। ও, হ্যাঁ, তো এটা আপনার থিঙ্কিংটা ভালো, কারণ রিয়েল একটা প্রবলেম নিয়ে করছেন, তবে এটা ডিজিটাল জি প্রোডাক্টের জি মধ্যে নিয়ে আসাটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে। হ্যাঁ, জি। তবে আপনি অবশ্যই অ্যাপ্রিসিয়েট পাওয়ার যোগ্য, এটা খুব সুন্দর একটা থিং, কিন্তু আমাদের যে প্রজেক্ট বা আমাদের যে প্রোডাক্ট, সেখানে এটাকে ফুটিয়ে হ্যাঁ তোলাটা হ্যাঁ হ্যাঁ। একটু টাফ হয়ে যাবে। এবং দেখেন, যখন একজন মানুষ ওই রকম পর্যায়ে চলে যায়, তখন কিন্তু মানে সে যখন এমন হয় যে সে বাঁচতে যাচ্ছে না, সুইসাইড করবে, তখন মোবাইল অ্যাপ বা এরকম কোনো অ্যাপ্লিকেশন ব্যবহার করে সে আবার রিকভার করবে, সেই থিঙ্কিংটা মাথায় থাকবে না তার।
হুম। তো সেক্ষেত্রে থার্ড পার্টি কেউ এসে তাকে এই অ্যাপের সাথে কানেক্ট করবে বা মানে একটু একটু কেমন যেন মনে হচ্ছে আর কি, ডিফিকাল্টিস আছে এখানে। তো আমরা ও যেহেতু সবাই ইনিশিয়াল স্টেজে আছি তাই না, সেক্ষেত্রে জি জি। আপনাদের সবারই প্রথম প্রজেক্ট হচ্ছে এটা। তো একটু সহজ ভাবে নেওয়া যায় এরকম একটা প্রজেক্ট যদি হয় তাহলে আপনার জন্য সুবিধা হবে। কারণ প্রজেক্ট আচ্ছা। এই সলিউশনের মধ্যে শেষ না, এটাকে আমরা এক্সিকিউট করব, ফাইনাল ভিজুয়ালাইজেশনে নিয়ে যাব, অনেকগুলো স্টেজ মাঝখানে বাকি আছে। ওই হুম। ওই জায়গা থেকে একটু প্রবলেম ফেস করবেন। তো এই জন্য একটু সহজভাবে একটু থিঙ্ক করার চেষ্টা করেন। যেমন ফার্মারে যেটা বললো ওটা কিন্তু মোটামুটি ভালো। এটা প্রতিটা স্টেপে গিয়ে দেখবেন যে নতুন নতুন ইনফরমেশন পাবে। এখানে গিয়ে হয়তো বা কোনো একটা জায়গায় গিয়ে আটকে যাবেন, আর কিছু পাচ্ছেন না, এরকম হতে পারে। তো এই জন্য একটু থিঙ্ক করেন, আশেপাশে আর কিছু পান কিনা একটু দেখেন। হ্যাঁ, তাহলে আচ্ছা আপনার একটা রিভিশন থাকলো। নেক্সট ক্লাসে আচ্ছা থিঙ্কিং করে প্রবলেম বের করে সলিউশন সহ আমাকে একটু জানাবেন। হ্যাঁ, অথবা নেক্সট ক্লাসের আগে যদি হয়ে যায় আমাকে নক দিবেন, পিডিএফটা সহ আমাকে মেসেজ করে নক দিলে হবে, আমি দেখে দেবো। আচ্ছা। ঠিক আছে, থ্যাংক ইউ। নোমান রবিন বলেন। আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, পূর্বের ক্লাসে একটু শেষের দিকে আমি সাবমিট করছিলাম, যার কারণে জিজ্ঞেস করা হয়নি আমাকে স্যার। ও আচ্ছা, সমস্যা তো নেই, আপনি একটু এক্সপ্লেন করেন তাহলে বোঝা যাচ্ছে। হ্যাঁ স্যার, আমি দূষণ নিয়েই করতে চাচ্ছিলাম স্যার, যেমন প্লাস্টিক, আবর্জনা এইসব। আহ, ওকে ওকে। আমি যে প্রবলেম ফেস করছি মূলত দেখা গেছে প্লাস্টিক 400 বছরে স্যার পচে, এমনকি প্লাস্টিকের যে জৈব ক্ষুদ্র কণা ওগুলা বিভিন্ন পাখি প্রাণী এবং পানিতে মিশতে আছে, এবং দেখা যাচ্ছে প্লাস্টিকের কারণে অনেক জায়গায় ম্যানহোল আটকে যাচ্ছে। ঢাকা শহরে আমার এইখানে 30 মিনিটের মতো বৃষ্টি হলে পুরো রাস্তা পানিতে তলিয়ে যায়। পলিথিন প্লাস্টিক এগুলোর কারণে পানি পর্যাপ্ত পরিমাণে বের হতে পারছে না। আহ, এই প্রবলেমটা আমি ফেস করছি এখানে। আবার দেখা গেছে সমুদ্রের অনেক প্রাণী প্লাস্টিকের জাল বা প্লাস্টিক বোতলের কারণে উপকূলীয় স্থানে আচ্ছা আচ্ছা। প্লাস্টিক পরিমাণ অনেক বৃদ্ধি পাচ্ছে। দেখা গেছে বিগত আহ 6 বছরে প্লাস্টিকের পরিমাণ 9 গুণ বৃদ্ধি পাইছে। ওকে, আচ্ছা, এটা প্রবলেম বুঝতে পারলাম। এটা সলিউশন, পসিবল সলিউশনটা কি হতে পারে? সলিউশনস স্যার অনেকটা বিডি ক্লিনের মতো, বিডি ক্লিন যেরকম আছে না ওরকম স্যার। আহ, যেমন আমরা একটা সোশ্যাল বিডি ক্লিনের মতো একটা খুলতে পারি পরিবেশের জন্য। বিভিন্ন লোকদের লোকেশন জানাবো যে এখানে এরকম সমস্যা হচ্ছে, ছবি তুলে বা লোকেশন দিয়ে আহ, যারা স্বেচ্ছায় কাজবাজ করতে চায় তারা এসে একটা নির্দিষ্ট ডেটে কাজবাজ করতে পারবে। এবং যারা এই কাজবাজ দেখে খুশি হবে তারা আসুন্না ফাউন্ডেশনের মতো, যেরকম আমরা টাকা ডোনেট করতে পারি বিকাশের মাধ্যমে, এরকম আমরা এখানেও ডোনেট করতে পারবো এখান থেকে। যারা কাজবাজ করবে তাদের জন্য ইমপ্রুভমেন্ট, যেগুলো প্রয়োজনীয় জিনিসপত্র ও আচ্ছা, ওইখানে আহ, ওইখানে এগু- ফাংশনটা কি থাকবে আসলে? মানে জি এখানে, স্যার। হ্যাঁ, এখানে ফাংশনালিটি থাকবে কি কি? আপনার এই প্রোডাক্টের মধ্যে কি কি ফাংশন থাকছে আসলে? আহ, যেমন কেউ যদি ময়লা ফেলায় বা ময়লা কোনখানে বেশি, এগুলা ছবি ও লোকেশন, কে ময়লা ফেলতে আছে বা কোন ইন্ডাস্ট্রি ময়লা ফেলতে আছে, এটা আইডেন্টিফাই করব আমরা। এটা আইডেন্টিফাই কিভাবে করে এটা করবেন? এই আইনের মাধ্যমে এটা ট্র্যাকিংটা, সমাধান করতে হবে। এই ট্র্যাকিংটা কিভাবে করবেন? এই যে কোথায় কি হচ্ছে না হচ্ছে, এই লোকেশন ট্র্যাকিং কিভাবে করবেন? এবং এটা ছবি আহ, বা কিভাবে আপনি ই করবেন, পিক করবেন? ছবি স্যার মোবাইল দিয়ে ক্লিক করব, দেন ফেসবুকে যেরকম আমরা ছবি ছাড়ি এখানেও একটা ছবি করতে পারবো। বুঝতে আর পারছি। লোকেশন যেরকম আমরা ফেসবুকেও লোকেশন জানাই দিই, ওরকম লোকেশন দিয়ে দেবো এরকম স্যার। না, সেটা তো আপনি একা করতে পারবেন না, কারণ আপনি একা কয় জায়গায় যাবেন একই সাথে। তো ওইটা কিভাবে করবেন সেই প্ল্যানটা একটু জানতে চাচ্ছি। কারণ আপনি এই একটা মানে অ্যাট এ টাইমে আপনি হয়তো বা একটা এরিয়াতে কাজ করতে পারতেছেন, বাট হ্যাঁ, ওই ওই ধরনের বিভিন্ন প্রবলেম তো। স্থান থেকে বিভিন্ন জন করবে আসলে, এরকম উদ্যোগ নেবে যে হ্যাঁ চল আজকে আমরা এইখানটা ক্লিন করি এরকম। বুঝতে পারছি। এটা কি কোনো এরিয়া বেসড হবে নাকি একদম কান্ট্রি বেস হবে? কান্ট্রি বেস হবে, নির্দিষ্ট এরিয়ার নির্দিষ্ট মানুষজন থাকবে, তারা এই বিষয়ে উদ্যোগ নেবে এরকম বুঝতে স্যার। পারছি। আচ্ছা, রাখতে পারেন, সমস্যা নেই, এটা নিয়েও করতে পারেন। তো এটা অনেকটা চ্যারিটি টাইপের হচ্ছে তাই না? এখানে এটা ডোনেশনের ব্যাপার থাকবে, অর্থাৎ আহ, এখানে
আপনি ফিক্স কোনো রেভিনিউ আসতেছে না, জাস্ট ডোনেট করলে তখন ওইখান থেকে একটা রেভিনিউ হয়তো আসতে পারে, এরকম কিছু। জি স্যার। ঠিক আছে, করা যায় এটা। এটা হচ্ছে তাহলে সোশ্যাল একটা প্রোডাক্ট হয়ে যাচ্ছে। খারাপ জি না, স্যার। এগুলো করা যায়, একেবারে খারাপ না, আপনি রাখতে পারেন, এটা সমস্যা নেই। ওকে স্যার। ওকে, থ্যাংক ইউ নোমান সাহেব। এরপর হচ্ছে হুমায়রা আসমা, বলেন প্লিজ। হ্যাঁ হুমায়রা, আপনি হচ্ছে হ্যান্ড রাইজ করছেন, বলেন এখন। আচ্ছা, আর কেউ কি শেয়ার করতে চাচ্ছেন তাদের অপিনিয়ন? আচ্ছা, আজকে যদি ক্লাসের শেষে সময় থাকে আমরা গ্রুপ করব, হ্যাঁ গ্রুপ করে দিব। 40% আছেন এখানে, সবাইকে গ্রুপের মধ্যে দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, তো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে ইউজার পার্সোনা। কখনো কি এই ওয়ার্ডটা শুনছেন, পার্সোনা? ইউজার পার্সোনা, এটা কি, এটা সম্পর্কে কেউ জানেন কি না বলেন তো দুই একজন একটু। ইউজার পার্সোনা বলতে কি বোঝায়, বা এটা কি, কেন, কোথায় কাজে লাগে? ইউজারদেরকে মানে যারা আমার প্রোডাক্টের প্রবাবল ইউজার রাইট, তাদের সার্ভে করে তাদের মধ্য থেকে কিছু ক্যারেক্টারিস্টিক্স নিয়ে একটা ইমাজিনারি ইউজার পার্সন মানে এক্স্যাক্টলি, পার্সন তৈরি করা আর কি। ভেরি গুড, এই যে এই অ্যান্সারটা যাচ্ছিলাম, খুবই সুন্দর একটা অ্যান্সার। এবং এক্স্যাক্ট এইটার জন্য মূলত ইউজার পার্সোনাটা লাগে। বলেন তো ইউজার পার্সোনাটা কতটা ইম্পর্টেন্ট? স্যার ইউজার পার্সোনাটা মূলত সবচেয়ে বড় যে সুবিধাটা ওটা হলো পেইন পয়েন্টটা ইন্ডিকেট করে একজন ইউজারের, রাইট, সেই একজন অ্যাপ সেই ইউজারের অ্যাপ মেইন বা গোল, সলিউশন। অর্থাৎ জি জি, ইউজারের গোলটা কি ইমাজিনারি আসলে, এবং হচ্ছে ইউজার মানে টার্গেটেড ইউজার কারা, কোন শ্রেণীর মানুষজন তার ইউজার, এইটাকে ডিফাইন করাই হচ্ছে মূলত ইউজার পার্সোনার কাজ। জি। বুঝতে পারছি, তো অনেকেই জানেন বিষয়টা, এটা খুব ভালো লাগলো। তো যারা জানেন না তাদের জন্য আরেকবার একটু বলে দিচ্ছি। আচ্ছা, নাবিলা নুজহাত কিছু বলতে চাচ্ছেন, হ্যান্ড রাইজ করছেন। সরি স্যার, আমার যে অ্যাসাইনমেন্টটা দিতে দেরি হয়েছে, আর আমার প্রবলেম সহ আজকে সাবমিট করার কথা ছিল, তো আচ্ছা আচ্ছা কখন শেয়ার করা যাবে ওইটা হচ্ছে জানতে আচ্ছা, চাচ্ছিলাম। আপনি তাহলে একটু শর্ট করে ব্রিফ করেন, আমরা একটু শুনি তাহলে। স্যার আপনি কি যেটা বলতে চাচ্ছেন ওটা না হয় কমপ্লিট করেন, তারপর আমি নেক্সটে বলি। ওকে ঠিক আছে, তো আমরা ইউজার পার্সোনা নিয়ে কথা বলছিলাম। দেখেন, আমরা যে কাজগুলো করব একদম প্রথম ক্লাস থেকে শেষ ক্লাস পর্যন্ত, এবং ফাইনাল যখন আমরা জবে ঢুকবো বা ফ্রিল্যান্স করবো, যখনই যাই করি না কেন ইউজারদেরকে নিয়ে আমাদের মূলত কাজ করতে হবে। আমাদের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে ইউজার। আমি নিজে না, আমি ডিজাইনার, আমি আমাকে বেস করে বা আমাকে প্রায়োরিটাইজ করে কিন্তু কোনো প্রোডাক্ট ডেভেলপ করতে যাব না। তো আমাদের সবসময় মাথায় রাখতে হবে ইউজার, এই প্রোডাক্টটা কারা ইউজ করবে। তো সেই ইউজারদেরকে বেস করে যখন আমরা কাজ করতে যাব তখনই ওইটা এটা ফ্রুটফুল হবে আর কি। এখন বিষয়টা হচ্ছে প্রথমে আপনাকে জানতে হবে এই প্রোডাক্টের ইউজার কারা। এখন একটু আমাকে বলেন যে সবগুলো প্রোডাক্টের ইউজার কি এক শ্রেণীর মানুষ বা এক ধরনের মানুষ, এক টাইপের মানুষ, বলেন তো? না, এক একটা প্রোডাক্টের কনজিউমার বা ইউজার এক এক টাইপের হয়ে থাকে। ধরেন স্মার্টফোন, এখনও পর্যন্ত অনেকেই কিন্তু স্মার্টফোন ইউজ করে না। তার মানে হচ্ছে এক ধরনের মানুষ স্মার্টফোন ব্যবহার করে, আরও এক ধরনের মানুষ পৃথিবীতে আছে যারা স্মার্টফোন ইউজ করে না। তাহলে কি আপনি এখানে ইনিশিয়ালি কিন্তু রিসার্চ ছাড়াই আপনার মানে সাবকনশিয়াস মাইন্ড থেকে দুইটা ভাগ করে ফেলতে পারলেন, দুই শ্রেণীর মানুষ আপনি স্মার্টফোন ব্যবহারকারীর মধ্যে করে ফেললেন। এখন যখন আপনি স্মার্টফোন ইউজারদেরকে টার্গেট করে কোনো একটা প্রোডাক্ট ডিজাইন করবেন, তখন কিন্তু আপনাকে বুঝতে হবে যে কোন শ্রেণীর মানুষ স্মার্টফোনটা ব্যবহার করে, তাদের ডেমোগ্রাফি কী, তাদের বায়োগ্রাফি, জিওগ্রাফি সব কিছু আপনাকে বের করতে হবে। কোন
এজের মানুষ, তাদের এজ কত, আপনাদেরকে এজ ডিফারেন্সিয়েশন একটা দিছিলাম না, শিট দিছিলাম না, পিডিএফ মনে আছে লাস্ট ক্লাসে? ওটা স্টাডি করা হয়েছে কিনা বলেন তো একটু। জি স্যার, একবার গো থ্রু করেছিলাম। ওইটা কিন্তু ইম্পর্টেন্ট, ওইটা একটু সবাই পড়বেন। তো যখন প্রোডাক্ট ডেভেলপ করবেন তখন কিন্তু ওইটা লাগবে, অর্থাৎ ইউআইতে গেলেই দেখবেন যে ওইটা দরকার হবে। তো আগে দিয়ে রাখলাম, সবাই একটু স্টাডি করে ভালো করে একটু দেখে রাখবেন বিষয়গুলো। তাহলে যখন আপনি বুঝতে পারবেন যে আপনার এই প্রোডাক্টের ইউজার হচ্ছে ধরেন টিনেজাররা, তাদের বয়স কত, ধরলাম 19 থেকে 25 বা 30, এরকম বয়সের রেঞ্জটা আপনি জানতে পারলেন রিসার্চ করে। তো তখন সাথে সাথে এটাও জানবেন যে ওই বয়সের মানুষগুলোর পছন্দ কীরকম, তো তাদের জন্য আমার লেআউটটা কীরকম করা উচিত, বা তাদের জন্য কোন কোন ফিচার আমার এখানে রাখা উচিত, তাদের জন্য অ্যাওয়ারনেসটা কীভাবে ক্রিয়েট করা উচিত। তো এইটা যখন আপনি বুঝতে পারবেন না বা আপনি ওই ইউজারদের সম্পর্কে রিসার্চ করবেন না, তখন আপনার প্রোডাক্টের মধ্যে ওনাদেরকে ইন্টিগ্রেট করার জন্য, ওনাদেরকে ট্রিগার করার জন্য যেই বিষয়গুলো দরকার ছিল সেইগুলো মিসিং থাকবে, যার ফলে আপনার ট্রাফিক আসবে না, ইউজার আসবে না আপনার এই প্রোডাক্টের মধ্যে। বুঝতে পারছি? বোঝা গেল কিনা বলেন তো, মানে কিছুটা কি বুঝতে পারছেন? জি স্যার। জি ক্লিয়ার হয়েছে। তো এই জন্য ইউজার পার্সোনাটা খুবই ইম্পর্টেন্ট। এখন এখানে তো আপনাদের রিয়েল কোনো ইউজার বা রিয়েল কোনো কাস্টমার নাই, তাহলে কিভাবে করবেন ইউজার পার্সোনা? ইউজার পার্সোনা করার জন্য যে প্যাটার্ন সেটা আমি একটু পরে দেখাচ্ছি প্রেজেন্টেশন আকারে, এবং ওই ফাইলটা আপনাদের সাথে শেয়ার করব। তাহলে আপনাদের ইউজার পার্সোনা কীভাবে মেক করতে হয় জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে, এবং ওইটা আগামী ক্লাসের অ্যাসাইনমেন্ট থাকবে। তো তাহলে আরেকবার একটু রিক্যাপ করে দিচ্ছি, সেটা হলো কোনো একটা প্রোডাক্ট, আবার একটু বলে দিচ্ছি হ্যাঁ শুরু থেকে, কোনো একটা প্রোডাক্ট ডেভেলপ করার আগে সেই প্রোডাক্টটা ফিজিক্যাল প্রোডাক্ট হতে পারে, ডিজিটাল প্রোডাক্ট হতে পারে, যে কোনো প্রোডাক্ট হতে পারে, ওই প্রোডাক্ট ডেভেলপ করার আগে আপনাকে জানতে হবে এই প্রোডাক্টের ইউজার কারা। সেইটা একেবারে লো প্রাইসের একটা প্রোডাক্টও হতে পারে, হাই প্রাইসের প্রোডাক্টও হতে পারে। তো যখনই ইউজার সম্পর্কে আপনি জানবেন, শুধু ইউজার কারা আপনি জানলেন, হ্যাঁ, এখন তাদের সম্পর্কে তাদের বায়োগ্রাফি নিয়ে যদি স্টাডি না করেন, তখনই অনেক কিছু মিস হয়ে যাবে এই প্রোডাক্ট ডেভেলপমেন্টের ক্ষেত্রে। যেমন ইউজার বিহেভিয়ার যদি না জানেন, যে তাদের বিহেভিয়ারটা কেমন, আপনি যেই শ্রেণীর মানুষদের জন্য কাজ করতে যাচ্ছেন, প্রোডাক্ট ডেভেলপ করতে চাচ্ছেন, তাদের পছন্দ কীরকম, তারা আসলে মানে কোন ধরনের প্রোডাক্ট ডেভেলপ করলে বা প্রোডাক্টটাকে কতটা ইজিয়ার করে দিলে তারা আসলে এখানে ইন্টারাক্ট করবে, এই বিষয়টা আইডেন্টিফাই করার জন্য মূলত ইউজার পার্সোনা করতে হয়। যখন পারফেক্ট একটা ইউজার পার্সোনা করে ফেলবেন, তখন আপনার কাজ প্রায় দেখবেন যে 40 থেকে 50% আগে থাকবে আর কি, হ্যাঁ, কমপ্লিট হয়ে যাবে এরকম আর কি বিষয়টা, রিসার্চের পার্টটা। তো ইউজার পার্সোনা করলে দেখবেন আপনার কনফিডেন্স লেভেলটা অনেকটাই গ্রো করবে। তখন আপনি নিজেই কনফিডেন্স পাবেন যে আচ্ছা তাদের জন্য আমাদের ডিজাইন করতে হবে। তখন দেখবেন আপনার মাথার মধ্যে প্রচুর পরিমাণে আইডিয়া ঘোরাঘুরি করবে যে আচ্ছা তাদের জন্য, তখন ধরেন আপনার বাচ্চাদের জন্য কাজ করছেন, সো বাচ্চা এখন তাদের বয়স কত, আপনার ওই শিটটা যদি একটু ফলো করেন লাস্ট ক্লাসের পিডিএফটা, আপনার মাথায় চলে আসবে আচ্ছা 0 থেকে 8 ইয়ার্স বা 8 থেকে 15 ইয়ার্স, এটা হচ্ছে আমার টার্গেটেড অডিয়েন্স। তো তখন কিন্তু আপনি লেআউট নিয়ে ভাবতে পারবেন বা ফাংশন নিয়ে ভাবতে পারবেন যে কোন ফাংশনটা রাখা যায়, কোনটা রাখা যায় না। এটা আমরা কার সর্টিং যখন করব তখন এটা ক্লিয়ার হবে। এরপর ইনফরমেশন আর্কিটেকচার যখন করব, ইউজার ফ্লো চার্ট যখন বানাবো, তখন দেখবেন এই কোন ফাংশনটা রাখবো না, বা কোনটা অ্যাড করতে হবে, কোনটা বাদ দিতে হবে, সব ওখানে চলে আসবে। তো যাই হোক, কিন্তু প্রথম দিকে তো আপনাকে ডিফাইন করতে হবে যে আমি কাদের জন্য কাজ করতে যাচ্ছি। তো এটার জন্য মূলত ইউজার পার্সোনা, এবং এটা খুব কঠিন কিছু না,
সহজ একটা জিনিস। কিভাবে করবেন সেটা একটু বলে দিই। আপনারা চাইলে ক্লাসের মধ্যে যারা আছেন আপনাদের ক্লাসমেট তাদের ইউজার পার্সোনা করতে পারেন। আপনি ধরেন এখানে রাজীব সাহেব আছেন, আপনি ক্লাসের মধ্যে কারোর সাথে ভালো বন্ডিংস আছে, আপনি তার পার্সোনা করতে পারেন, আবার সে হচ্ছে আপনার পার্সোনাটা করবে। তাহলে প্র্যাকটিসটা অ্যাটলিস্ট হয়ে গেল। এইভাবে করে প্র্যাকটিসটা করবেন। আর যদি সেটা পসিবল না হয় তাহলে ফ্যামিলি মেম্বার আছে তাদের পার্সোনাও করতে পারেন। আপনার বড় ভাই বা ছোট ভাই বা আপনার নিকটতম আত্মীয় যারা ভালো জায়গায় আছে বা কিছু একটা করতেছে তাদের নিয়ে স্টাডি করতে পারেন পার্সোনাটা। এবার আসি কিভাবে করব আসলে। তাহলে কাদেরকে নিয়ে পার্সোনা করবেন সেটাও কিন্তু বলে দিলাম। এটা বলার কোনো ওয়ে নাই যে স্যার আমি তো পার্টনার পাই নাই, আমি এই জন্য অ্যাসাইনমেন্টটা করতে পারিনি। এটা বলবেন, কোনো সুযোগ আছে বলার? জি না। ওকে, এবার আমরা একটু একটা পিডিএফ দেখি। হ্যাঁ, আচ্ছা, এটা আমি আপনাদের সাথে শেয়ার করে দেব। আচ্ছা দেখেন, ইউজার পার্সোনাটা কি এটা কিন্তু আমরা অলরেডি ব্রিফ করে দিলাম, অলরেডি জেনে গেছেন। তো এটা করলে আমরা ইউজার নিড, তাদের গোল, তাদের বিহেভিয়ার প্যাটার্ন, এই বিষয় সম্পর্কে ওভারঅল একটা আইডিয়া জেনারেট করব, যেটার মাধ্যমে আমাদের টার্গেটেড ইউজারদের সম্পর্কে আমরা কনসার্ন হতে পারবো এবং সেই অনুযায়ী আমরা পরের স্টেপগুলোকে নিতে পারবো আর কি। এই যে আইডিয়াল কাস্টমার আপনি ডিফাইন করতে পারবেন। তো যাই হোক, কেন প্রয়োজন সেটা আমরা অলরেডি বলে দিছি। এই যে দেখেন, হু ইজ মাই আইডিয়াল কাস্টমার, কারেন্ট বিহেভিয়ার প্যাটার্ন, তাদের নিডস অ্যান্ড গোলস, তারপর এই যে পেইন পয়েন্ট, খুব ইম্পর্টেন্ট জিনিস, তাদের পেইন পয়েন্টটা কী সেটা কিন্তু আপনি এখানে সলভ করার সুযোগ পাচ্ছেন। এখন ওই শ্রেণীটা বা টাইপটা বের করতে না পারলে আপনি পেইন পয়েন্ট নিয়ে কাজ করতে পারবেন না। ওকে, তো এই জিনিসগুলোই মূলত আমরা এই পার্সোনা থেকে আসলে বের করবো। দেখেন কয়টা স্টেপ আছে, এই স্টেপগুলো যদি একটু জানি তাহলে পার্সোনাটা বের করা অনেক ইজি হয়ে যাবে। এখানে টোটাল 3টা মেইন স্টেপ, এই লাস্টেরটা হচ্ছে জাস্ট একটা সামারি আর কিছু না। তো কী কী থাকবে ইউজার পার্সোনা করার জন্য? এই যে 4টা মানে কি ফিচার আছে যেগুলোকে একটু ফলো করলেই হয়ে যাবে। প্রথম একটা হেডার থাকবে, ডেমোগ্রাফিক প্রোফাইল, এই ডেমোগ্রাফির মধ্যে অনেক কিছু চলে আসবে। দেন হচ্ছে এন্ড গোল, এটা ইম্পর্ট্যান্ট। দেন ফাইনাল হচ্ছে একটা সিনারিও থাকবে আর কি। তো এটাকে আবার ডিসক্রাইব করা আছে। আমরা এখন হেডার সেকশনে আছে, হেডারের মধ্যে কি থাকতে পারে। তো হেডার সেকশনে একটা ফিকশনাল নেম থাকবে, যেটা আপনি একটা কাল্পনিক নেম ব্যবহার করতে পারেন। ইউজাররা অনেক সময় তাদের ডাটাগুলো পাবলিক করতে চায় না, তাদের নাম, তাদের ফেস, ইমেল, এগুলোকে আসলে অনেক সময় পাবলিক করতে চায় না। তো সেক্ষেত্রে ওটা না চাক, সমস্যা নেই, আপনি এখানে একটা ডেমো নাম ব্যবহার করবেন, একটা ফিকশনাল নেম ইউজ করবেন, সেই সাথে ফিকশনাল একটা ইমেজ, একটা ডেমো একটা ইমেজ। আপনি গুগল থেকে যে কোনো একটা অ্যাভাটার ইউজ করতে পারেন বা যে কোনো একটা কাল্পনিক নাম ব্যবহার করতে পারেন। তাহলে ইমেজ এবং নেম এই দুইটা ম্যান্ডেটরি থাকতেই হবে, তবে এটা রিয়েল থাকার দরকার নেই। অর্থাৎ যার ইন্টারভিউ নিচ্ছেন বা যার পার্সোনা নিয়ে স্টাডি করলেন, রিপোর্টিং করলেন, সেটাকে ওই পার্সনের ইনফরমেশনই হইতে হবে। ইনফরমেশন বলতে আমি পার্সোনাল ইনফরমেশনের কথা বলছি, সরি পার্সোনাল ইনফরমেশন বলতে বাকিগুলো চলে আসতেছে, শুধু নামটা আর ছবিটা, বাকি যা আছে এগুলো সব রিয়েল হইতে হবে। তো অনেকে নামটা হাইড করে ফেললে তাকে কেউ আইডেন্টিফাই করতে পারবে না, ইমেজটা হাইড করে ফেললে আইডেন্টিফাই করতে পারবে না, বাট বাকি ইনফরমেশনগুলো অবশ্যই রিয়েল হবে। তো যাই হোক, এই যে এখানে একটা এক্সাম্পল দেওয়া, তো নাম হচ্ছে এই যে সুভানা রডরিজ, আর এই তার হচ্ছে একটা কোট বা তার একটা কোনো একটা অপিনিয়ন ছিল, এটা they take me to an undiscovered holiday destination away from the tourist trap। এটা হচ্ছে তার একটা পেইন পয়েন্ট হতে পারে, ঠিক আছে, টুরিস্ট ট্র্যাপ আর কি। তো এরকম আরও জিনিস পাবো আমরা। এর পরের স্টেজে হলো কি ডেমোগ্রাফিক প্রোফাইল। আমরা কিন্তু প্রথমে 4টা যে ফিচার আছে কি অবজেক্ট, ওইটার মধ্যে এটা ছিল 2 নাম্বার।
তো এখানে দেখেন যখন আপনি এটা করে ফেলবেন তখন হচ্ছে ডেমোগ্রাফিক প্রোফাইলটা বের করতে হবে বা এটা নিয়ে একটু ইন্টারভিউ করতে হবে। যেমন এখানে কী কী থাকবে, পার্সোনাল ব্যাকগ্রাউন্ড, ইউজারের পার্সোনাল ব্যাকগ্রাউন্ডটাকে অবশ্যই এখানে ডকুমেন্টেশন করতে হবে। সেই সাথে প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড, দুইটা কিন্তু, একটা হচ্ছে পার্সোনাল ব্যাকগ্রাউন্ড, সেই সাথে তার প্রফেশনটা কি, কোন প্রফেশনে এই মুহূর্তে সে বিলং করছে সেটা, এবং ইউজার এনভায়রনমেন্ট, তার হচ্ছে সাইকোগ্রাফিক্স, এই সব কিছু আপনাকে বের করতে হবে। পার্সোনাল ব্যাকগ্রাউন্ডের মধ্যে কি কি থাকতে পারে, ফর এক্সাম্পল যেমন এজ, তার বয়স কত, জেন্ডার, তারপরে সে কোনো মানে কি বলে এটাকে, আদিবাসী গোত্র, গোত্র, আদিবাসী বা গোত্র, এই টাইপের কিছু একটা। এরপর হচ্ছে এডুকেশন, পার্সোনাল গ্রুপ, ফ্যামিলি স্ট্যাটাস, এইটা কিন্তু ইম্পর্টেন্ট। অনেক আছে না যে সে কিন্তু মানে মুসলিম বা হিন্দু এরকম না, আদিবাসীদের একটা গ্রুপ থাকে আলাদা। তাহলে যদি তাদের জন্য কিছু করতে চান সেক্ষেত্রে তাদের মতো করে আপনাকে ভাবতে হবে, কারণ তারা একটা জায়গায় থাকে, ওই জায়গার বাইরে কিন্তু দুনিয়াটাকে তারা ভেবে দেখতে পারে না বা চিন্তাই করে না এরকমভাবে। তো এই বিষয়গুলো আপনাকে ভালো করে স্টাডি করতে হবে। এরপরে সে কি সিঙ্গেল নাকি ম্যারিড, এই দুইজন মানুষের থিঙ্কিং পাওয়ার কিন্তু দুই রকম, থিঙ্কিং স্টাইল দুই রকম, তো এই বিষয়টা ইম্পর্টেন্ট। এরপরে ম্যারিড হওয়ার পরে যখন তার চাইল্ড থাকবে, সেক্ষেত্রে এই দুইজনের মানে উইথাউট চাইল্ড এবং উইথ চাইল্ড দুইজনের থিঙ্কিং পাওয়ার দুই রকম হয় বা থিঙ্কিং স্টাইল দুই রকম হয়, এদেরকে নিয়ে একটু ভাবতে হবে আপনাকে। তো এখানে একটা এক্সাম্পল, এই যে সাভানা, ওনার হচ্ছে এজ হলো এটা 52, উনি হচ্ছে ডিভোর্স মাদার, ওনার দুইটা চাইল্ড আছে, এবং এই যে কেমিস্ট্রিতে ডিগ্রি মাস্টার ডিগ্রি কমপ্লিট করছে। তো এটা জাস্ট একটা এক্সাম্পল। এইভাবে করে আপনাদেরকে রিসার্চ করে ডাটা অ্যানালাইজ করতে হবে বা ডাটা রেকর্ড করতে হবে আর কি। এরপরে আসি পার্সোনাল ব্যাকগ্রাউন্ড, এই যে জব অকুপেশন, সে আসলে কোন পেশা জব করছে সেটা লাগবে, ইনকাম লেভেল, আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, ইনকাম লেভেলের উপরে মানুষের চাহিদা, তারপরে হচ্ছে চলাফেরা, মানসিকতা, সব কিছু ডিপেন্ড করে। এরপর হচ্ছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স, এটাও আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, সে ইন্ডাস্ট্রিতে কতদিন ধরে কোন ইন্ডাস্ট্রিতে কাজ করছে, তাহলে ওইভাবে আপনি তাকে ট্রিগার করতে পারবেন। সে কি ফুল টাইম নাকি পার্ট টাইম, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। ফুল টাইম যারা জব করে তাদের মানসিকতা একরকম, সবসময় একটা এনভায়রনমেন্ট থাকে, সকালে উঠে অফিসে যায়, আবার দিন যখন শেষ হয়ে যায় তখন বাসায় ফেরে, সারাটা দিন একটা জায়গায় তারা বদ্ধ থাকে। সো তাদের থিঙ্কিং হয়তো বা কোনো একটা বিষয় নিয়ে সারাক্ষণ থাকে, এই জন্য তাদের ওই যে মানে আউট অফ বক্স চিন্তা করার সম্ভাবনা একটু কম থাকে, বা মানে চিন্তা করার সময়টাও কম থাকে আর কি। তো তাদের ক্ষেত্রে আবার আপনার থিঙ্কিংটা একরকম হবে। যারা পার্ট টাইম করে, জব করে, তাদের ক্ষেত্রেও তাদের মানসিকতা, তাদের থিঙ্কিং ডিফারেন্ট হবে। তো এই জিনিসগুলো দিয়ে আপনাকে ক্লুগুলো বের করতে হবে, যে আমি আসলে তার জন্য কি রাখতে পারি, তাদেরকে আরও বেশি অ্যাওয়ার করার জন্য কি করা যেতে পারে, আমরা কোন কোন ফাংশনগুলো রাখা উচিত, আস্তে আস্তে বের হবে। আমরা একটু সামনে যাই, আবার এক্সাম্পল চলে আসলো, সাভানা ওয়ার্ক ফুল টাইম, এটা এই যে ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে সে জব করে, তার স্যালারি হচ্ছে এটা হচ্ছে পার ইয়ার। তাহলে আপনি কিন্তু এখানে একটা ডেমোগ্রাফি পেয়ে গেলেন। ইউজার এনভায়রনমেন্ট আরেকটা ইম্পর্টেন্ট জিনিস। তো এখানে ফিজিক্যাল এবং সোশ্যাল অ্যান্ড টেকনোলজিক্যাল কন্টেক্সটগুলো আপনাকে বের করতে হবে, এইটা ইম্পর্টেন্ট। সোশ্যাল এবং টেকনোলজিক্যাল এই দুইটা খুব ইম্পর্টেন্ট, তবে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এইটা, ডিভাইস। এখানে দেখেন যে হোয়াট টেকনোলজিক্যাল ডিভাইস ডু ইউজার হ্যাভ অ্যাক্সেস টু, তারপরে দেখেন স্পেন্ড মোস্ট অফ দেয়ার টাইম, কর্পোরেট অফিস আর হোম অফিস। দেখেন খুব সুন্দর একটা মানে কোয়েশ্চেন। যদি হোম অফিস করে
তাহলে তার মাইন্ড একরকম হয়। কর্পোরেট অফিস, যেটা আমি একটু আগেই বলে আসলাম আপনাদেরকে, হ্যাঁ, বাসায় বসে যখন অফিস করবে তখন তার বাচ্চা কাচ্চা থাকবে, তার মানে একটা এনভায়রনমেন্ট থাকবে একরকম। কর্পোরেট অফিসে আসলে তখন কিন্তু ফুল এনভায়রনমেন্টে চেঞ্জ, আসলে দুই জায়গায় দুইটা এনভায়রনমেন্ট পাচ্ছে। তার মানে থিঙ্কিং পাওয়ার, তারপরে তার মানসিকতা, তারপরে মানে সব কিছু কিন্তু ডিফারেন্ট, দুইটা মানুষের ক্ষেত্রে দুই রকম হয়। আচ্ছা, তাহলে এই জিনিসগুলো বের হচ্ছে। এবার দেখেন এক্সাম্পলটা, এই যে আচ্ছা, সে হচ্ছে ওয়ার্ক ফ্রম হোম এবং সে ল্যাপটপ ব্যবহার করে মোস্ট অফ দ্য টাইম। সে হচ্ছে কি করে, ডিভাইসের ক্ষেত্রে ল্যাপটপ ব্যবহার করে। তাহলে আপনাকে যখন আপনি দেখবেন ম্যাক্সিমাম ইউজার পার্সোনা করার ক্ষেত্রে একজন না, কিন্তু একজনের কাছে গেলে হবে না, আপনার মিনিমাম রিলেভেন্ট 8 থেকে 10 জন ইউজার কাছে গিয়ে তারপর ডাটা কালেক্ট করতে হবে। তো যখন দেখবেন ম্যাক্সিমাম ইউজার একই ধরনের ডিভাইস ইউজ করতেছে, তখন ওই ডিভাইস কেন্দ্রিক আপনাকে রেসপন্সিভ করতে হবে, বা ওই ডিভাইসে ইউআইটা কীভাবে ফুটিয়ে তোলা যায় সেই দিকে আপনাকে ফোকাস করতে হবে। যাই হোক, এরপরে হচ্ছে এই যে মাঝে মাঝে সে আইপ্যাডে ব্যবহার করে, তার মানে হচ্ছে ল্যাপটপ এবং প্যাড অর্থাৎ ট্যাবলেট, এই দুইটা ডিভাইস কিন্তু আপনি পেয়ে গেলেন। তার মানে আপনাকে মাথায় রাখতে হবে ট্যাবের জন্য আপনাকে রেসপন্সিভ করে দিতে হবে। তো এই বিষয়গুলো যখন আপনি রিসার্চ না করবেন, হয়তো বা আপনি একটা ডিভাইস কেন্দ্র করে রেসপন্সিভ করে দিয়েছেন, যখনই ওই প্রোডাক্টটা অন্য ডিভাইসে সে অ্যাক্সেস করবে তখন দেখা যাবে ভালোভাবে সে অ্যাক্সেস করতে পারতেছে না, অনেক কিছু মিসিং হচ্ছে, অনেক টেক্সট ফেটে যাচ্ছে, ভেঙে যাচ্ছে, সে ভালোভাবে এখান থেকে ইনফরমেশন নিতে পারছে না। তখন কিন্তু সে আপনার ওই প্রোডাক্টটা ব্যবহার করবে না। সো দেখেন কত কিছু বের হচ্ছে এখান থেকে। এরপর আসে সাইকোগ্রাফিক্স, অ্যাটিটিউড, ইন্টারেস্ট, তারপর মোটিভেশন, পেইন পয়েন্ট, এটা সাইকোগ্রাফিক্সের মধ্যে চলে আসলো। এইগুলোকে আপনাকে বের করতে হবে। তো দেখেন এখানে একটা ডেমোগ্রাফি দেওয়া আছে, এক্সাম্পল জাস্ট। এই যে উনি হচ্ছে কি করে, লাক্সারি স্পা, এটাকে সে পছন্দ করে, এনজয় করে, আর হচ্ছে ট্যুরিস্ট ট্র্যাপটাকে সে হেট করে। তাহলে তার পছন্দ এবং তার অপছন্দ এটা কিন্তু আপনি জানতে পারলেন। এরপর এক্সক্লুসিভ এলিমেন্টসগুলোকে সে অ্যাপ্রিসিয়েট করে অলওয়েজ। তারপরে এই যে লোকাল খাবারগুলো, অথেন্টিক লোকাল খাবার সে সবসময় ট্রাই করে এবং সেটাকে এনজয় করে। এবং সে হচ্ছে আচ্ছা, সে ট্রাভেল করতে পছন্দ করে এবং সে একা ঘুরতে পছন্দ করে, টিমের সাথে না বা দলবল নিয়ে না, সর্বোচ্চ একজনের সাথে বা একা এরকমভাবে ট্রাভেল করতে খুব বেশি পছন্দ করে। এই দেখেন খুবই ইম্পর্ট্যান্ট একটা কথা, সেটা হচ্ছে টেন্ডস টু ফেভার কোয়ালিটি ওভার ইকোনমি। তো সে হচ্ছে টাকা পয়সার থেকে কোয়ালিটিটাকে বেশি প্রেফার করে। তার মানে একটা কথা দিয়ে কিন্তু আপনি আপনার প্রোডাক্টটাকে অনেক দূরে নিয়ে যেতে পারছেন। কিছু ক্লায়েন্ট, কিছু ইউজার থাকে যারা কোয়ালিটি অতটা দেখে না, তারা সবসময় চিপ রেট বা চিপ প্রাইস খোঁজে সবসময়। তাদের কাছে কোয়ালিটি ম্যাটার না, কম দামে যেখানে পাবে সেখানেই সে যাবে। কিন্তু কিছু আছে যারা টাকার দিকে তাকায় না, তাদের হচ্ছে কোয়ালিটি প্রোডাক্ট দরকার। তো সেই ক্ষেত্রে আপনি কিন্তু ওই জিনিসটাকে এখানে ফিল্টার করে ফেলতে পারছেন যে উনি কোন ধরনের ক্লায়েন্ট। ওকে, এরপরে এন্ড গোল। তো এটা আমি দিয়ে দেবো, আপনারা একটু স্টাডি করবেন। অর্থাৎ এই এন্ড গোলটা হচ্ছে কি, ওই ইউজারটা আসলে কি চায়। ধরেন সে এখানে এটা পড়লে বুঝতে পারবেন। এই যে ওনার একটা কেস স্টাডি, ইন সাভানা কেস আর এন্ড গোল হোয়েন ইউজিং ইউর হলিডে বুকিং অ্যাপ is to discover and book luxuries of the beaten track holiday destination. তো এখানে বিষয়টা হচ্ছে উনি হচ্ছে ঘুরতে পছন্দ করে, আমরা আগেই জানলাম। এখন
সে এমন জায়গায় ঘুরতে পছন্দ করে যেখানে সে এর আগে কখনো যায় নাই। তো সে যেহেতু জব করে, তার হাতে সময় কম, সে কি করে, কোনো একটা সোর্সের মাধ্যমে ওই জায়গাগুলোকে বুকিং করে। সরি, আচ্ছা। তো এখন তার ডেস্টিনেশনটা কি বা তার গোলটা কি? তার গোল হচ্ছে এরকম একটা নতুন জায়গায় যাওয়া কিছুদিন পর পর। এখন যাওয়ার জন্য আপনার অ্যাপে বা আপনার প্রোডাক্টের মধ্যে তার ফাইনাল গোল হচ্ছে কি বুকিং করা, হ্যাঁ, ওই জায়গাটাকে বুক করা। তাহলে সে বুকিং করতে গিয়ে যাতে করে তার কোনো প্রবলেম না হয়, তাহলে আপনি তার গোলটা বুঝতে পারলেন। ফাইনাল গোল হচ্ছে কি বুক করা, হলিডেতে কোনো একটা ডেস্টিনেশন বুক করবে, যেই ডেস্টিনেশনটা সে এর আগে কখনো ভিজিট করে নাই, এরকম একটা ডেস্টিনেশন। এবং বুকিংটা অবশ্যই লাক্সারি একটা বুকিং হতে হবে, তার থাকার জায়গা, তারপর তার গাইড, সব কিছু। তাহলে এটা হচ্ছে একজন ইউজারের গোল, ফাইনাল ডেস্টিনেশন। তো এই গোলটাকে বেস করে এই গোলে পৌঁছানোর জন্য, গোলটাকে অ্যাচিভ করার জন্য ওই ইউজারের যতগুলো স্টেজ পারফর্ম করতে হবে, সেই পারফরমেন্সগুলোকে আপনার ওই জায়গায় নিয়ে আসতে হবে। কোথায় নিয়ে আসবেন? আপনার প্রোডাক্টের ভিতরে। সো ওই পারফরমেন্সগুলো যাতে কম করে ভালো একটা, অর্থাৎ মানে কি বলে, কম পারফর্ম করে বেশি রেজাল্ট পাওয়া, এরকম একটা বিষয় আপনাকে আপনার প্রোডাক্টের মধ্যে নিয়ে আসতে হবে। তো সেগুলো আমরা আস্তে আস্তে জানবো। যখন ইউজারের পারফরমেন্স অনেক বেশি করে কম রেজাল্ট পাবে, তখন কিন্তু সে হতাশ হয়ে যাবে, তখন হচ্ছে সে ডিমোটিভেট হবে। সো এইটা কোনোভাবেই রাখা যাবে না। তাহলে আমরা গোল কী জিনিস সেটা জানতে পারলাম। ইউজারের ফাইনাল ডেস্টিনেশন, ধরেন আপনার একটা ই কমার্স অ্যাপ আছে, ই কমার্সের ডেস্টিনেশন কী হতে পারে? সবার মাথায় কিন্তু চলে আসছে, তাই না? একটা প্রোডাক্টে বাই করা শেষ। এখন বাই করার পরে কি আর কোনো কাজ আছে তার? পারচেস করার পরে তো আর কোনো কাজ নাই, ওইটাই হচ্ছে ফাইনাল ডেস্টিনেশন। এখন প্রোডাক্টটাকে বাই করা পর্যন্ত তার পেমেন্ট প্রসেস, পেমেন্ট মেথড ক্লিয়ার করার আগ পর্যন্ত যেই স্টেজগুলো তাকে পারফর্ম করতে হচ্ছে, ওটাই হচ্ছে তার মোটিভেশন ডিমোটিভেশনের জায়গা। এখন আপনি ঘুরে বেচা এমনভাবে তাকে ওই পেমেন্ট প্রসেসে নিয়ে গেলেন, সে ওখানে যাইতে যাইতে হাঁপায় গেছে, একেবারে অবস্থা খারাপ। তো সেই ক্ষেত্রে সেকেন্ড টাইম কিন্তু সে ভাববে না আপনার ওই প্রোডাক্টের কথা, ভয় পেয়ে যাবে সে, যে না ওখানে যাবো না, অবস্থা খারাপ করে ফেলে। মানে একটা প্রোডাক্ট কিনবো, সেক্ষেত্রে এত ঘোরানো পেঁচানোর কোনো দরকার নেই। সিম্পল প্রসেস, অলওয়েজ মনে রাখবেন, ইউজারের টাস্কগুলো যত রিডিউস করা যায়, যত সিম্পল প্রসেসের মধ্য দিয়ে তাকে নেওয়া যায়, ততটাই ভালো একটা এক্সপিরিয়েন্স তারা পাবে অলওয়েজ। এবং যত ভালো এক্সপিরিয়েন্স পাবে, ততটাই তারা ইন্টারেক্ট হবে এই আমার প্রোডাক্টের সাথে। ওকে, এরপর হচ্ছে একটা সিনারিও। ওই এই যে যার কথা এতক্ষণ আমরা বলে আসলাম, তার ফাইনাল একটা সিনারিও, যে আসলে মানে সামারিটা কি সেটা একটু দেখি। তো সে কি করে, এটা আপনি যখন ইন্টারভিউ করবেন ইউজার পার্সোনা করার জন্য, তখনই সিনারিওটা আপনি এখানে ডিসকভার করতে পারবেন। তো দেখেন, at least once a year I like to go away on the luxury holiday. তো এটা কিন্তু আমরা অলরেডি জেনে গেছি এর আগেও, যে ইনফরমেশনগুলো ছিল সেগুলো পড়ে। দেন I try to discover place I have never been to before, এই যে অফ দ্য বিটেন ট্র্যাক শুনছেন না, এই যে এটাই মূলত, এটা মানে এটা হচ্ছে একটা ফ্রেজ, মানে এটা হচ্ছে কি এমন একটা জায়গা যেখানে সে কখনো এর আগে যায় নাই, এরকম বিষয়টা। ওকে, তো and I stick to a destination that aren't yet overrun with tourists. I work full time, ঠিক আছে? তাহলে এখানে আরেকটা ক্লু পাইলাম। So I don't have that much time to browse and book each individual elements of my holiday. তো দেখেন, আপনারা কিন্তু আস্তে আস্তে ক্লু পাচ্ছেন। Ideally I'll find some kind of package deal that comes with local restaurant recommendation. তো এখানে সে হচ্ছে বছরে কমপক্ষে একবার হলেও লাক্সারি হলিডেতে যায়, এবং কোথায় যায়?
সে সবসময় ট্রাই করে এমন একটা জায়গা ডিসকভার করার যেই জায়গাটা সে এর আগে কখনো যায় নাই, অর্থাৎ একই জায়গায় সে বারবার যায় এরকম না কিন্তু। তাহলে আপনি কিন্তু একজন ক্লায়েন্ট বা একজন ইউজার সম্পর্কে জানলেন যে সে সবসময় নতুন কিছু খোঁজে, নতুন কোনো জায়গা ভিজিট করতে পছন্দ করে। তাহলে ওইভাবে আপনি আপনার ফাংশনালিটি, আপনার প্রোডাক্ট ডেভেলপমেন্টের মধ্যে যেই অ্যাওয়ারনেসের বিষয়গুলো আছে সেগুলো আপনি ওইভাবে ডেভেলপ করতে পারবেন। ওকে, তো আমরা এইটা করার সময় আপনাকে কি করতে হবে, একদম ইউজারের কাছে যেতে হবে। তো এখন হাজার হাজার ইউজার আছে, সিমিলার ইউজার বা একই টাইপের ইউজার, একজন দুইজন না, আপনি সবার কাছে যেতে পারবেন না। তবে মিনিমাম একটা অ্যামাউন্ট আপনাকে স্টাডি করতে হবে। সেক্ষেত্রে 8 থেকে 10 জন বা যতটুকু সম্ভব, যদি আপনার পসিবল হয় 15 জনের কাছে যান, যদি পসিবল হয় আপনি 5 জনের কাছে যান, যদি আরেকটু বেশি সম্ভব হয় 8 জনের কাছে যান। ঠিক আছে, এইভাবে ফিল্ড ওয়ার্ক করতে হয় এই ইউজার পার্সনের ক্ষেত্রে। এবং এটার ক্ষেত্রে একটা ইন্টারভিউ প্রসেস আছে, সেটা আমরা আজকে আর দেখাচ্ছি না। ইন্টারভিউটা, ইউজার ইন্টারভিউ, এটা নেক্সট ক্লাসে আমরা কথা বলবো এটা নিয়ে। তো আজকের অ্যাসাইনমেন্টটা শুধু এটাই থাকলো, ইউজার পার্সোনা করা কিভাবে করবেন সব কিছু তো বলেই দিলাম। স্যার ওয়ার্ডে করবো এটা? এটার আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি আপনাদেরকে। হ্যাঁ, এটা ওয়ার্ডে, ইলাস্ট্রেটরে, তারপর হচ্ছে ফটোশপে যেটাতে করতে পারেন করবেন। এরকম একটা ছবি থাকবে আর অবশ্যই পেইন পয়েন্ট রাখবেন, ইউজারের গোলটা রাখবেন। বাকিগুলো আমরা যেভাবে দেখালাম ওইভাবে রাখতে হবে। এই যে ডেমোগ্রাফিক ইনফরমেশন এভাবে রাখতে হবে। টাইটেল থাকবে, টাইটেল হচ্ছে তার নামটা। ঠিক আছে, এইভাবে ডিজাইনটা যেরকম হোক, তো ডিজাইন যাতে থাকে এরকম একটু। ঠিক আছে, এক্সাম্পলগুলো দেখালাম, এরকম একটা এক্সাম্পল আমি আপলোড করে দেবো না। তো এটাকে হুবহু ফলো করবেন না, আমাদের প্যাটার্নের সাথে এটার প্যাটার্নের অনেক সময় মিল নাও থাকতে পারে। সো প্যাটার্নটা যেভাবে দেওয়া হলো পিডিএফটা দিব ওইভাবে ফলো করবেন। ওকে, ঠিক আছে। তাহলে আচ্ছা, দুইজন হ্যান্ড রাইজ করছেন, আপনারা চাইলে কিছু বলতে পারেন। স্যার এই যে সিনারিও যেটা বললেন ওটাও কি স্যার আমাদের এই ডিজাইনের মধ্যে ইনক্লুডেড থাকবে? এবং এটা আসলে সিনারিওটা হচ্ছে ডিজাইনের বাইরে রাখবেন, বা আচ্ছা। আপনি হচ্ছে সিনারিওটা করতে পারেন। কারণ ডিজাইনটা এখানে শেষ, নিচে একটা লাইন টেনে আপনি একটা কোট আকারে এইভাবে রাখতে পারেন, সিনারিওটা একটা প্যারাগ্রাফ আকারে রাখতে পারেন। সেটা হচ্ছে এটার বাইরে থাকবে, আমরা জাস্ট বোঝার জন্য, যাতে করে অ্যাট এ গ্লান্স দেখলেই বোঝা যায় যে আসলে আপনার এই ইউজারের গোলটা কি। বুঝতে পারছেন? স্যার এই সিনারিওটা তাহলে আমরা মানে কিভাবে একটা ইউজারের কাছ থেকে অ্যাপ্রোচ করে জানবো, মানে কোশ্চেনটা কি টাইপের হইলে সে এটা শেয়ার করতে মোটিভেটেড হবে, এটা একটু বলি। সেটা মানে হচ্ছে যে কোড যেটা মানে শেয়ার করলো একটা ডিটেইলস এর মতো, তো এটা আসলে কিভাবে ইউজারটা তার মানে আমাদের সাথে শেয়ার কোশ্চেন করবে? প্যাটার্ন আছে, এই কোশ্চেন প্যাটার্নগুলোই আমি চাচ্ছি আগামী ক্লাসে দিতে। দেখেন নিচে আসলে পাবেন, এগুলো হচ্ছে কোশ্চেন প্যাটার্ন। এটা মনে হচ্ছে কোশ্চেন প্যাটার্ন গুলো আজকে একটু ডিসকাস করা যায় কিনা, তাহলে আমরা একটা ইন্টারভিউ নিতে আমাদের জন্য খুবই। এই ইন্টারভিউটা ইউজার পার্সোনার জন্য না, ইউজার পার্সোনার কিছু পার্ট আছে, তবে ইউজার পার্সোনা করতে গিয়ে এই কোশ্চেন প্যাটার্নগুলো লাগে না। এটা হচ্ছে জাস্ট ইউজার ইন্টারভিউ করে আপনার ইউজারের যে মেইন প্রবলেমগুলো ফেস করতেছে সেইটা, ওখানে কী কী ফাংশন নিয়ে আসা উচিত, এটা এক্সিস্টিং প্রোডাক্টের ক্ষেত্রেও করা যায়, আবার ব্র্যান্ড নিউ প্রোডাক্টের ক্ষেত্রেও আপনার করা যায়, ফিল্ড ওয়ার্কের ক্ষেত্রে এটা লাগে। তো এটা আগামী ক্লাসেই দিই। আর ইউজার পার্সোনা করার জন্য যা যা লাগবে, এটার জন্য আপনার কোশ্চেন প্যাটার্ন ফলো না করলেও হবে। এগুলো তো বলেই দিলাম, এটা আপনি হচ্ছে প্র্যাকটিস করবেন নিজেদের ফ্যামিলি মেম্বার দিয়ে। আর যখন তাদের সাথে কথা বলবেন, হ্যাঁ, তখন কিন্তু তার গোল সম্পর্কে জানতে পারবেন, সে আসলে চায়টা কি। তো যখন সে গোল সম্পর্কে বলবে, ধরেন একটু আগে আমরা যে সিনারিটা দেখলাম, এটা কিন্তু কোশ্চেন করার প্রয়োজন হয় না। আপনি কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত তার সাথে যে কথা বললেন সেখান থেকে একটা সামারাইজ বের করে ফেলেন। যে বছরে সে একবার ঘুরতে যায়, সেটা কিন্তু সে বলে ফেলছে অলরেডি উপরে তার ইয়েতে। তারপরে কিভাবে যায়,
এবং কোথায় যায় সেটাও জানলেন। কিভাবে সে যায়? বুক করে যায়, সরাসরি ওখানে সে যায় না, আগে বুকিং করে, এবং বুকিং করার জন্য যথেষ্ট পরিমাণ তার হাতে সময় নাই, সে কিন্তু ভার্চুয়াল মাধ্যমে বা ডিজিটাল কোনো মাধ্যম ব্যবহার করে বুক করে। তাহলে এটাই তো তার সামারি, এটাই তো। তো এইটুকুর জন্য কোনো প্যাটার্ন মনে হয় ফলো করা দরকার নাই। তারপরও যদি লাগে বা যদি কোনো প্রবলেম ফেস করেন আমাকে নেক্সট ক্লাসে বলবেন, আমি প্যাটার্ন দিয়ে দেবো তৈরি করে, সমস্যা নেই। স্যার সেক্ষেত্রে আমাদের যেহেতু বলেছেন এক্ষেত্রে আমাদের ধরেন মিনিমাম 5 জনকে অ্যাপ্রোচ করা উচিত হবে, তো অ্যাসাইনমেন্টটা করার জন্য কি আমরা জাস্ট একটা ফিকশনাল কাউকে স্টাডি করে নিজের মতো স্টাডি করে দাঁড় করাতে পারবো একজন করলেই হবে। আর যখন রিয়েল প্রজেক্ট করবেন সেটার কথা বললাম, যে রিয়েল প্রজেক্টের ক্ষেত্রে একজন দুজন করলে বোঝা যাবে না। অ্যাভারেজ ধরেন 10 জনকে আপনি রিসার্চ করছেন, সেখান থেকে দেখলেন যে 8 জন মানুষ হচ্ছে একই ধরনের বিহেভিয়ার, তারপর 8 জনের হচ্ছে ডিভাইস একই রকম, অর্থাৎ কমন যে পার্টসগুলো আছে, কমন যে ব্যাপারগুলো, সেগুলো ধরেন ম্যাক্সিমাম পার্সনের সাথে ম্যাচিং হয়ে যাচ্ছে, হয়তো বা মিনিমাম পার্সন আছে যাদের সাথে এক একজন এক এক রকমভাবে হচ্ছে, এটা হবেই, প্রত্যেকটা রিসার্চই হবে এরকম। তাহলে ওই জিনিসগুলোকে ফলো করে আপনাকে ডেভেলপ করতে হবে যেগুলো ম্যাক্সিমাম ম্যাচিং হয়ে গেছে। স্যার হাউসওয়াইফ মানে যাদের কোনো পার্সোনাল ইনকাম নেই, হাউসওয়াইফ হতে পারে বা কোনো টিনেজার হতে পারে যে স্টুডেন্ট, সেক্ষেত্রে স্যার ইনকামটা কি অমিট করার অপশন আছে? সেটার তো কোনো ইনকাম নেই করবেন না, যদি পার্সোনাল ইনকাম না থাকে সেক্ষেত্রে এখানে ওইভাবে ডেসক্রাইব করবেন, কিন্তু ইনকামটাকে অমিট করা দরকার নেই। মানে নট অ্যাভেইলেবল বা এরকম কিছু টার্ম ইউজ করা যাবে? হাউসওয়াইফ ব্যবহার করলে, অর্থাৎ অকুপেশনটা হাউসওয়াইফ ইউজ করলেই হয়ে যাবে। মানে স্যার আমি ইনকামের পার্টে একটা বলেছিলেন যে স্যালারি যেমন এখানে মেনশন করা ছিল, যখন ওইখানে হাউসওয়াইফ চলে আসবে তখন ইনকামের পার্টটা থাকবে না, ওইটা মানে যখন কোনো প্রফেশনাল অকুপেশন আসবে ওই সময় ওই এটা চলে আসবে, ইনকাম পার্টটা। মানে ওই পয়েন্টটা রাখারই দরকার নেই তখন। আর অনেক হাউসওয়াইফ আছে যারা আর্ন করে বিভিন্ন মাধ্যমে, হাউসওয়াইফ থেকেও অনেক সময় ভার্চুয়ালি আর্ন করে, সেরকম যদি কিছু থাকে সেক্ষেত্রে অবশ্যই অ্যাড করবেন, না থাকলে অ্যাড করা দরকার। আর স্যার আরেকটা জানতে চাচ্ছিলাম যে পেইন পয়েন্টটা আসলে কোন পয়েন্টটাকে মেইনলি টার্গেট করে? যে পয়েন্ট হচ্ছে ওনার ওই যে ট্রাভেল করতে গিয়ে যে প্রবলেম ফেস করে, যেমন হচ্ছে ট্র্যাপে পড়ে অনেক সময়, ট্যুরিস্ট ট্র্যাপ, এটা হচ্ছে ওনার পেইন পয়েন্ট। তাহলে ওই প্রোডাক্টটার সার্ভিস ইউজ করার ক্ষেত্রে রিলেভেন্ট যেই পেইন পয়েন্ট, অর্থাৎ একজন ইউজার তার গোলে পৌঁছতে গিয়ে যেই পেইনগুলো, অর্থাৎ যেই বাধাগুলো সে অতিক্রম করে বা ওভারকাম করে, বা যে বাধাগুলো সে ফেস করে, সেটাই হচ্ছে মূলত ইউজারের পেইন পয়েন্ট। এখন তার গোল যদি হয় একটা প্রোডাক্ট কেনা, তাহলে প্রোডাক্ট কিনতে গিয়ে হয়তো বা সে কোনো একটা প্রবলেম ফেস করে, ওই প্রবলেমটাকে আইডেন্টিফাই করা, মানে ওই প্রবলেমটা মূলত তার পেইন পয়েন্ট। তাহলে আপনি যখন পেইন পয়েন্টটাকে বের করবেন ইউজারের, তখন আপনার মূল টার্গেট থাকবে ওই পেইন পয়েন্টটাকে সলভ করা। বুঝতে পারছি না? এই জন্য ইউজার পার্সোনা করার ক্ষেত্রে পেইন পয়েন্টটাকে অবশ্যই নোট করতে হবে। স্যার আমি কি ওই যে অ্যাসাইনমেন্টটা শর্টে কি বলতে পারি যে এটা আদৌ আমি অ্যাপ্রোচ করতে পারি? আচ্ছা স্যার, আমার যেটা প্রোডাক্ট ছিল যে প্রবলেম ইস্যুটা ছিল যে এখন হচ্ছে রিমোট জব, তারপরে ফ্রিল্যান্সারদের সংখ্যা বেড়ে যাচ্ছে, প্লাস অনেক এস্টাবলিশড কোম্পানিরা তাদের এডিশনাল স্পেস, মানে এমপ্লয়ের সংখ্যা বাড়ার সাথে সাথে এডিশনাল স্পেসে অ্যাফোর্ডেবল স্পেস খুঁজতে থাকে, তো যার কারণে কোওয়ার্কিং স্পেসের ডিমান্ডটা অনেক বেড়ে গেছে, কিন্তু সংখ্যা লিমিটেড, এবং এখনো অনেকে কনসেপ্টের সাথে ফ্যামিলিয়ার না, আর কিছু মানে ফিক্সড কিছু এরিয়ার মধ্যে এটা কনফাইন করা, তো ওভাবে খুঁজে পাওয়া যায় না সহজে, ওই ইনফরমেশনের রিসোর্স গুলো কম, যে কোথায় রিলায়েবল কোওয়ার্কিং স্পেস আছে, তারপর এগুলার ফেয়ার কিরকম হবে, এটা খুঁজে বের করতে অনেক সময় লাগে। তো এক্ষেত্রে আমার প্রোডাক্ট মানে একটা ওয়েবসাইট শেয়ার করা, যেখানে এই ধরনের কোওয়ার্কিং স্পেসগুলোর যতগুলো ঢাকায় বা সিটিগুলোতে অ্যাভেলেবেল আছে, তার ম্যাক্সিমাম যতগুলো অ্যাভেলেবেল আছে সেগুলো একটা লিস্ট হিসেবে আর কি শো করবে, অনেকটা স্যার যে ট্রিভাগোর মতো আর কি, যদি এক্সাম্পল হিসেবে ডোমেস্টিক কিছু নিয়ে কাজ করতে যাচ্ছেন, মানে কোওয়ার্কগুলো হবে, তবে সেটা ইন্টারন্যাশনাল না, মানে আমাদের দেশের মধ্যে যেগুলো আছে ওগুলো।
এরকম জি কিছু? জি স্যার, হ্যাঁ আপাতত মানে আমাদের মধ্যেই যে কোওয়ার্কিং স্পেসটা আমরা যেগুলো ফেস করি, ফ্রিল্যান্সার্সরা যারা ফ্রিল্যান্সার, আচ্ছা ফেস আচ্ছা। করে, রিমোট জব যারা করছে তারা যেটা ফেস করে, তো এরকম একটা ওয়েবসাইট প্লাস একটা অ্যাপ থাকবে যেখানে হচ্ছে গিয়ে ফার্স্টেই সব লিস্ট গুলো থাকবে, এবং লিস্টের সাথে মিনিমাম ইনফরমেশন যেগুলো সেগুলো হচ্ছে রেটিং, তাদের কন্ট্যাক্ট নাম্বার, এবং তাদের লোকেশন থেকে ডিস্টেন্স বা অ্যাড্রেসটা ডাইরেক্ট দিয়ে দেওয়া, যে যাতে দেখলেই একটা গ্লান্স দেখলেই বুঝতে পারবে যে হ্যাঁ এগুলো আমার নিয়ারেস্ট আছে। কারণ সার্চ করে বের করতে করতে অনেক সময় অনেক ইনফরমেশন থাকে না, তো অ্যাপে একদম নির্দিষ্ট ফরম্যাটে থাকবে যাতে বুঝতে পারে। আরেকটা হচ্ছে যে রিয়েল টাইম, অনেক আমি যেটা ফেস করেছি স্যার, যে অনেক সময় আর্জেন্সি থাকে, যে হয়তো কোনো একটা মিটিং হঠাৎ করে পড়ে গেছে, বা বাসায় ইন্টারনেটের কানেক্টিভিটি ভালো না, আমাকে এমন ভালো কানেক্টিভিটি যেটা লং টার্ম একটা কাজ করতে হবে, তখন দেখা যায় এত দূরে দূরে বনানী, গুলশান এরকম বিভিন্ন এরিয়া ছড়ানো ছিটানো কোথায়, এবং এত ক্রাউডেড থাকে পিক আওয়ারে, যে চট করে গিয়ে যে আমি জায়গাটা পাবো, 2-3 ঘন্টা আমি রাস্তায় পার করে যে চট করে জায়গাটা পেয়ে যাব, সেটার কোনো গ্যারান্টি থাকে না। একটা মিটিং রুম হতে পারে বা কমন স্পেসের প্লেস হতে পারে, তো সেটা রিয়েল টাইম শো করা, যে রিয়েল টাইম শো করবে যে এই সময়ে আমি যদি একটা টাইম লিমিট দিয়ে দেই যে এই টাইমের মধ্যে আমি চাচ্ছি, এই সময়ের মধ্যে এই জায়গা হচ্ছে গিয়ে অ্যাভেলেবেল আছে, সিট অ্যাভেলেবেল আছে, অথবা মিটিং রুম গুলো অ্যাভেলেবেল আছে, এরকম সিমিলার কিছু ট্যারিফ শো করবে আর কি। তো সেই হিসেবে আমি ডাইরেক্ট ওখানেই চলে যাব, বুকিং দিয়ে ওখানে ডাইরেক্ট চলে যাব, যার কারণে আমার ওই খোঁজার সময়টা কমে আসবে, প্লাস আমাকে বারবার এখান থেকে ওখানে সুইচ করে যে টাইমটা ল্যাগিং হবে বা আমার আর্জেন্ট একটা কাজ স্কিপ হয়ে যাওয়ার একটা ভয় থাকে, সেটা হবে আচ্ছা, না, এই রিস্কটা যে থাকবে। লোকেশনের যে ট্র্যাকিংটা বা ডাটা জি ইন্টিগ্রেশনটা এটা কিভাবে করবেন? স্যার, ডাটা ইন্টিগ্রেশন একটা হচ্ছে গিয়ে স্যার মানে একটা যেটা আমি আইডিয়া পেয়েছিলাম, আমি অ্যাকচুয়ালি খুব ডিপ ইন ডেপথে আমার ইয়াটা নেই, একটা হচ্ছে যে যারা কোওয়ার্কিং স্পেসের কোম্পানিগুলো রয়েছে, তাদের এই এন থেকে বেনিফিটেড হবে যে তারা হচ্ছে কি একটা অ্যাডভার্টাইজমেন্ট তাদেরকে প্রমোট করতে পারবে এট এ টাইম, এবং শর্টার টাইমে প্রমোট করতে পারবে টার্গেট ইয়াদের কাছে পৌঁছানোর জন্য, তো তারা শুধুমাত্র অ্যাড দিয়ে ওখানে লিস্টেড থাকতে পারে। আচ্ছা, এটা কোনো আরেকটা নেগেটিভ হচ্ছে কোনো সাইট আছে কিনা, কোনো নেগেটিভিটি না, আছে কিনা এখানে? নেগেটিভ সাইড মানে স্যার গ্যাপের না, ওভারঅল বুঝি। কোনো নেগেটিভ ইস্যু হতে পারে কিনা, যারা ইউজার তাদের বা এখানে যারা জব পোস্ট করবে তাদের বা সবকিছু মিলিয়ে আর কি। আমি স্যার কোয়েশ্চেনটা বুঝতে পারিনি, মানে এই অ্যাপটার কোনো নেগেটিভ সাইড নাকি কোন নেগেটিভ সাইটকে টার্গেট করে আমি এটা ওয়েবসাইটটার কথা চিন্তা করেছি, কোনটা জানতে চাচ্ছেন? এই অ্যাপটা ব্যবহার করার ফলে জি আমাদের সোশ্যাল বা আমাদের মানে পার্সোনাল কোনো নেগেটিভ কোনো ইস্যু হতে পারে কিনা, জব সেক্টরে হোক বা ওয়ার্কিং সেক্টরে হোক, যারা যারা ধরেন পার্মানেন্ট জব করে তাদের তাদের কোনো প্রবলেম হতে পারে কিনা? ও আচ্ছা, না স্যার, যেটা হয় যে স্টার্ট আপ কোম্পানিগুলোতে তো হচ্ছে গিয়ে মানে আমি একটা স্টার্ট আপ কোম্পানিতেই ছিলাম, ওনাদের কোওয়ার্কিং স্পেস গুলোতেই হচ্ছে গিয়ে মেম্বারশিপের মাধ্যমে মাঝে মাঝে দেখা যায় যেদিন অন সাইট কোনো অফিসের শিডিউল থাকে না, তখন র্যান্ডামলি যে কোনো একটা কোওয়ার্কিং স্পেসকে আওয়ারলি রেটে গিয়ে বসে পড়ছে এরকম। তো না, কোনো মানে প্রাইভেসি ব্রিচের এখানে কোনো অপশন নেই, ওকে, যাদের তাহলে খুব অফিস ভালো থেকে একটা পারমিশন বিষয়। আছে। So, হ্যাঁ, ওকে, না খুব ভালো, এটা খারাপ না, এটা নিয়ে আপনি আগাতে পারেন সব। স্যার স্যার আমার শুধু একটাই মানে একটু যে একদম টেকনিক্যাল কিছু ইনডেপথ ইয়াগুলো আমার খুব একটা ধারণা নেই, যে ডাটা স্ক্রেপ একটা আমি দেখেছিলাম ট্রিভাগোতে, যেটা বললাম ওদের ডাটা স্ক্রেপিং করার একটা টার্ম দেখেছিলাম, আর একটা যেটা ফুডপান্ডা থেকে দেখেছি যে অ্যাকচুয়ালি যারা এনলিস্ট হতে চায় তারা হচ্ছে কমিশন বেসে পে করে, এই পেমেন্টের ইয়াগুলো স্যার আমি কিভাবে ডাটা আসলে দুইভাবে করা যায়, একটা হচ্ছে আপনার টিম থাকবে, টিম ডাটা কালেক্ট করবে, দেন হচ্ছে ব্যাক এন্ডে ডাটা ইন্টিগ্রেট করবে, আর একটা হচ্ছে কি দুইটা ড্যাশবোর্ড থাকবে, একটা হচ্ছে ইউজার আর একটা হচ্ছে অ্যাডমিন। তো ওনারা মানে যারা আসলে এখানে তাদের প্রোডাক্ট সেল করবে বা তাদের জব পোস্ট করবে, তাদের একটা ড্যাশবোর্ড থাকবে, যারা ওই জবগুলোতে অ্যাপ্লাই করবে তাদের আরেকটা ড্যাশবোর্ড থাকবে। দেন হচ্ছে স্যার তারা এটা জব অ্যাপ্লাইয়ের না আসলে মানে ওইটা মানে উদাহরণ দিচ্ছে আর কি, উদাহরণ, আচ্ছা হ্যাঁ, বুঝতে পারছি। তো দুই দিক থেকে দুইটা ড্যাশবোর্ড থেকে তারা অ্যাক্সেস করতে পারছে আর কি। তো যাদের মানে জব হোক বা প্রোডাক্ট হোক, লিস্টিং এর ক্ষেত্রে কি হয় যে
যাদের সেল করা দরকার তারা এসে ওখানে লিস্ট করে দিচ্ছে, মানে আপনার জি ডাটা ইন্টিগ্রেট করার যে প্যারাটা সেটা নিতে হচ্ছে না। এবং জি সেটা জি তখনই হয় যখন আপনার এই প্রোডাক্টটা পপুলার হয়ে যায় বা জি ব্র্যান্ডিংটা হয়ে যায়, তখন আর কি। শুরুতে তো সবাই জানতেই পারে না। তো জি ইনিশিয়ালি জি। কিছু ডাটা নিজেকে করে মানে ইন্টিগ্রেট করে রাখতে হয়। আচ্ছা। তো সেক্ষেত্রে আর জি টিমের জি একটা অবদান থাকে, কিন্তু কন্ট্রিবিউশন থাকে। তো এরকম টিম যদি না থাকে সেক্ষেত্রে জি জি। প্রবলেম ফেস করতে হয়, হ্যাঁ। যে ফিল্ডে গিয়ে ডাটা কালেক্ট করা, কাকে রাখবো না, এমন কাউকে রাখলেন যাকে কেউ চিনেই না প্রোডাক্টের ক্ষেত্রে, আচ্ছা। ওই প্রোডাক্ট কিনতে তো কেউ আসবে না এখানে। মানে এক্সাম্পলগুলো বুঝতে পারতেছেন কিনা? জি স্যার। আরেকটা স্যার যে রিয়েল, আমি মেইন আরেকটা ফিচার যেটা আমার মাথায় আসছিল যে রিয়েল টাইম বুকিং, যেটা যে আমি টাইম দেখে একটা, যেমন অনেকটা অনলাইনে থাকার মতো একটা লাইট, মানে গ্রিন একটা বাটন জ্বলবে বা মিউট হয়ে থাকবে, এই ইয়াগুলো যেগুলো অ্যাভেলেবল নেই সেগুলো একটু ব্লারি হয়ে থাকবে ওই এটা টাইমের এটা মধ্যে। করা যায়। স্যার এগুলা কিভাবে ইন্টিগ্রেট করে? এটা কি আমার ইনিশিয়াল প্রোডাক্ট ডেভেলপমেন্টে এগুলো আমাকে কি করতে হবে, সলিউশন নিয়ে ভাবা ম্যান্ডেটরি, নাকি ফার্দার এটা স্টেপস নেওয়ার কথা, নাকি আমি জাস্ট ডিজাইনটাই হচ্ছে গিয়ে মেইন টার্গেট করব? না, এইটা কখন থাকবে যদি আপনার ইউজারের সাথে ডিরেক্ট কানেকশনের একটা ব্যাপার থাকে, যে কমিউনিকেশনটা এই মুহূর্তে ইনস্ট্যান্ট করাটা ইম্পর্টেন্ট। সেই ক্ষেত্রে অবশ্যই আপনার ইউজার ইউজার এন্ড থেকে সে প্রথমে দেখবে যে আমি যার সাথে এখন কানেক্ট হব সে এই মুহূর্তে অনলাইন নাকি অফলাইন। তো সেটা তো অবশ্যই রাখতে হবে যদি এরকম কিছু থাকে আপনার ওখানে। আর যদি এরকম মানে কিছু না থাকে তাহলে ওইটা অতটা ম্যাটার করে না। মানে আমি ডিজাইন এটা অপশন রেখে দিতে পারি, হ্যাঁ, পরে অবশ্যই রেখে দিতে পারেন। ডেভেলপমেন্টের পার্টটা আরো পরে আসবে। ঠিক আছে। ডিজাইনে রাখলে ডেভেলপ হবে, ডিজাইনে যা রাখবে আচ্ছা। সেটাই ডেভেলপ হবে। জি, জি, আচ্ছা। তাহলে স্যার এটা কি আপনার ইয়া এটা করার এটা মতো, রাখতে মানে পারেন, হ্যাঁ, প্র্যাকটিক্যালি ইয়া এটা করার মতো? রাখা যায়, এটা ঠিক রাখতে আছে। পারেন। তবে এটা নিয়ে আপনাকে ডিপ রিসার্চ করতে হবে, কিন্তু সামনে যখন যাব তখন দেখবেন অনেক ভাবতে হবে এটা নিয়ে। ঠিক আছে। স্যার কোনো পয়েন্টার কি আপনার আপাতত শেয়ার করা আছে আপাতত যেগুলো? যা যা শুনলাম মোটামুটি রাখেন এ পর্যন্ত। এরপরে ইউজার ইন্টারভিউ করবেন, সেখানে হয়তো বা অনেক কিছু বাদ যাবে, অনেক কিছু অ্যাড হবে। দেন আচ্ছা আমরা কার্ড সর্টিং করব। দেন ফাইনালি গিয়ে ফিনিশ প্রোডাক্ট যখন হবে তখন আবার কেস স্টাডি করতে হবে। ওইটা আরও পরে, ওটা যখন প্রোডাক্ট রেডি হবে তখন। তো স্যার। এর জি আগে ইউজার ফ্লো চার্টে গিয়ে অনেক কিছু বাদ পড়বে। ওইখান থেকে আরও বাদ পড়বে ইনফরমেশন আর্কিটেকচার। ওইটা আচ্ছা যা থাকবে সেটা নিয়ে মূলত আমাদের প্রোডাক্ট রেডি হবে। অর্থাৎ ইনফরমেশন আর্কিটেকচারটা হচ্ছে ফাইনাল স্টেজ ইউএক্সের। ওইখান থেকে ইউআইটা শুরু হয়। ওইখান থেকে আমাদের ওয়্যার ফ্রেম হবে, ওয়্যার ফ্রেম থেকে মানে ইটারেশন অর্থাৎ ফাইনাল ডিজাইনটা ফাইন টিউনিং হবে, দেন মকআপ, প্রোটোটাইপিং, টেস্টিং, শেষ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। স্যার আরেকটা যদি আপনি মানে পারমিশন দেন, আরেকটা জাস্ট প্রোডাক্ট আমার মাথায় ছিল, ওইটা কি একটু শেয়ার করে রাখতে পারি, মানে আমি নিজে পার্সোনাল ইয়ার জন্য এটা করা যায় কিনা? আচ্ছা আচ্ছা, একটু শর্টলি বলেন প্লিজ। জি জি। স্যার একটা হচ্ছে ওই যে দেখা যায় এখন বাইরে থেকে, মানে বেশিরভাগ আত্মীয় স্বজন আর কি বাইরে থাকে, বেড়াতে হয় হয়তো 1-2 মাসের জন্য। তো সেক্ষেত্রে বাচ্চারা দেখা যায় 1-2 মাসে এই ঢাকায় আসলে জানি তো ওরকম একটা ইয়া নেই, বাচ্চাদের খেলার জায়গা নেই, খুব একটা সেফার প্লেস নেই, তো বোর হতে থাকে আর কি। তো আমার তখন একটা চিন্তা মাথায় এসেছিল যে বড় যেই খেলনাগুলো রয়েছে লাইক ফুটবল টেবিল, তারপর ক্যারাম বোর্ড, বাচ্চারা চলে যাওয়ার পরে, ছোট বাচ্চারা চলে যাওয়ার পরে হয়তো বাসায় আর কেউ নেই এরকম এটা নিয়ে খেলার মতো, তো সেটা নষ্ট হতে থাকে। তো এমন কোন সার্ভিস ইয়া করা যে কেউ চাইলে এই বড় ইয়াগুলা রেন্ট করতে পারবে মান্থলি, উইকলি বেস বা ডেইলি বেস, ইভেন্টের বাইরে, এরকম একটা ইয়া স্যার করতে চাচ্ছিলাম, যে চাইলে সেলও করতে পারবে, লাইক এটা তো আছে খুব এটা কি ইউজড শুধু ইয়া মানে হয়, প্লাস বাচ্চাদের রেন্টও। খেলনা, শুধু বাচ্চাদের খেলনা থাকবে নাকি যে কোনো প্রোডাক্ট? স্যার ফার্স্ট ইয়াটা হচ্ছে গিয়ে বাচ্চাদের খেলনাই, আদার্স যদি ইয়া থেকে থাকে, মানে রেন্ট মেইন ইয়াটা ছিল। যদি কিওয়ার্ডটাকে একদম স্পেসিফাইড করে দেন সেক্ষেত্রে জি করা যেতে পারে, বাট যদি অ্যাভারেজ থাকে সব থাকবে এখানে, তাহলে এটা একেবারে সুপার এক্সিস্টিং হয়ে যাচ্ছে। অলরেডি এগুলো নিয়ে অনেক সোর্স আছে, সো এটাকে খুব ভালো কিছু করা যাবে না। ভালো ভালো প্ল্যাটফর্ম আছে, ওনারা কাজ করতেছে। তবে যদি স্পেসিফিক করে দেন
শুধু বাচ্চাদের খেলনা, সেক্ষেত্রে আপনি অবশ্যই আগাতে পারেন। জি স্যার, হ্যাঁ স্পোর্টস আইটেম গুলোই মেইনলি, কারণ দেখা যায় স্পোর্টস আইটেম বেশি অ্যাভেলেবল মানুষের বাসায় থাকে না। আর ওই যে একটু স্পেশাল টাইপ অফ যে বড় কিচেন সেট, প্লে হাউস, সবাই এগুলো কিনতেও চায় না, তো যদি হ্যাঁ এরকম পাওয়া কারণ যায় ইউজের সেক্ষেত্রে অনেকে, এখানে আবার রিস্কও থাকবে কিন্তু যখন রেন্ট নিবে তখন ওইটা আবার কিভাবে ব্যবহার করবে, তো নষ্ট করে ফেলে কিনা সেটা প্রিভেন্ট করবেন কিভাবে? তো এটা টার্মস এন্ড কন্ডিশনে অ্যাড করা থাকবে যে চেক করে নিতে হবে, এবং চেক ওই অবস্থায় যদি কোনোভাবে কোনো রকম ড্যামেজ হয় আইদার ফাইন দিবে অথবা পুরোপুরি পারচেজ করে নিতে হবে, এরকম টার্মস যেমন থাকে ইউজুয়াল। কোনো এরকম কিছু থাকবে যে যদি ধরেন সে নিয়ে গেল, রেন্ট নিল, ব্যাক না করলো, তখন কি করবেন? স্যার সরি কি নিয়ে যাওয়ার পরে যদি সে ব্যাক না করে? স্যার ব্যাক না করে এটা তো আসলে এক্সট্রিম কেস, এই টার্মসটা মানে মাথায় আসছে বাট এটার সলিউশনটা আসেনি। বাট ইউজুয়ালি তো দেখা যায় অনলাইন সার্ভিস গুলোতে এরকম রিস্ক হয়ে যায় যে অর্ডার করে নিচ্ছে না বা ইয়া হয়ে গেল। স্যার এটা আসলে ফার্দার কি করা যায়? রিজার্ভ কিছু একটা রাখতে পারেন তার কাছ থেকে বা কিছু একটা ও রাইট, ঠিক করেন। জি জি স্যার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা সরি স্যার, এটা আমি দেখেছিলাম বাট এটা এখন মাথায় আসেনি। রিজার্ভ মানে একটা অপশন অনেক প্ল্যাটফর্ম মানে বাংলাদেশে রেন্টের ডেইলি রেন্টের ইয়াটা নেই, ইভেন্ট প্ল্যানিং এ আছে, বাট বাইরে অনেকে দেখেছি পেজে এটা ইন্ডিয়া অন্য কোনো থিং থাকে সেটা আপনি করতে পারেন, অবশ্যই সময় পাবেন। হ্যাঁ, আগামী ক্লাস পর্যন্ত এটা নিয়ে চিন্তা করেন। আর সবাইকে বলছি ইউজার পার্সোনাটা অবশ্যই করবেন, এখানে অনেক কিছু শেখার আছে। যদি কেউ মিস করেন সেটার জন্য লুজার আপনি হবেন, কারণ একই জিনিস রিপিট করার মতো কোনো অপশন নাই এই কোর্সে, ঠিক আছে? যেটা একবার শেষ হয়ে যাবে ওটা শেষ, ওটা নিয়ে রিপিট করা যাবে না। বলেন স্যার, যদি আমার ইউজার পার্সোনা ধরেন 60 আর 40 হলো মানে পার্সেন্টেজটা, তাহলে স্যার আমি কোনটা নিয়ে কাজ করতে পারবো? প্রোডাক্ট ফিক্স হয়ে যাবে তখন 60-40 কেন হবে? ধরেন কেউ প্রিমিয়ামটা ব্যবহার করতে ইচ্ছুক, কেউ প্রিমিয়ামটা ব্যবহার করতে ইচ্ছুক না, মানে 60-40 কি এজের কথা বলতেছেন? হ্যাঁ মানে কোনটা পারপাসের আর কি। যেমন একটা সার্ভিসের আপনার প্রিমিয়াম যদি মানে যেমন আপনি বললেন যে লাক্সারি যেটা 60-40 হবে না, আপনার হচ্ছে 60 পর্যন্ত ধরতে হবে, কারণ সর্বোচ্চ এখানে সংখ্যা কোনটা 60, তাই না? 60, তাহলে আপনাকে ধরতে হবে যে এই 60-র মধ্যে কারা পড়তেছে, তাহলে ওই অ্যাভারেজ পিপলদেরকে ধরে ডিজাইনটা করে ফেলতে হবে। এখন যদি এমন হয় যে আপনার কাউন্টিং শুরু হচ্ছে 40 থেকে 60, তাহলে এইটা হচ্ছে একটা সেকশনে ফেলাইতে হবে। যদি এমন হয় 30 থেকে 60-এর মধ্যে, হ্যাঁ, সেক্ষেত্রে আপনাকে একটু চিন্তা করতে হবে, কারণ 30 থেকে 40-এর মধ্যে একটা এজের স্টেজ থাকে, তারপর 40 থেকে 60 বা 45 থেকে 60 এটা আরেকটা স্টেজ থাকে। তখন আপনাকে একটু ডিফারেন্ট ভাইব নিয়ে আসতে হবে, যাতে করে দুই ধরনের মানুষই এখান থেকে একটা বেনিফিট পায় বা ইউজ করতে গিয়ে তারা স্বাচ্ছন্দ্য বোধ করে, ইন্টারাক্ট করতে পারে। তখন একটু ক্রিটিক্যাল থিঙ্কিংয়ে যেতে হবে, ঠিক আছে? তো প্রথম দিকে একটু সহজ করে ভাবার চেষ্টা করেন, কমপ্লেক্স জিনিসগুলো আস্তে আস্তে মাথায় নিয়ে, এখন শুরুতেই একেবারে কঠিন করে ফেলেন না। ওকে স্যার, ঠিক আছে। হ্যালো স্যার। জি বলেন। স্যার আমার একটা কোয়েশ্চেন হচ্ছে যে আমার যে ইউজার পার্সোনাটা এটা কি আমার টার্গেট অডিয়েন্স হতে হবে? মানে আমারটা তো হচ্ছে বই নিয়ে অ্যাপটা, তো আমার কি বুক লাভারদেরই পার্সোনাল মানে পার্সন? বুক লাভার দিয়ে করলে আপনার জন্য ইনফরমেশন কালেক্ট করতে ভালো হবে, রিয়েল ইনফরমেশন পাবে। তো বাসায় তো অনেকেই থাকতেই পারে, তাই না? ছোট ভাই বোন থাকে না, বা অন্য কেউ থাকতে পারে। আমি জাস্ট এক্সাম্পল হিসেবে বললাম, আপনি যাকেই পান রিলেটেড কাউকে পেলে তাকে নিয়ে রিসার্চ করেন, ঠিক আছে? ওকে স্যার, থ্যাংক ইউ। স্যার আসসালামু আলাইকুম। আমার একটা কোয়েশ্চেন ছিল যে আপনি বলেছেন যে একটা ডামি কিছু গ্রুপ নিয়ে আপনার ইউজার পার্সোনাটা করতে, যদি আমি এটা রিয়েল ক্লায়েন্ট নিয়ে করতে চাই তাহলে তো কোনো সমস্যা নেই, বরং আরো ভালো হওয়ার কথা। ওকে, এটা কেন বলেছি, সবাই তো রিয়েল ক্লায়েন্ট কন্টাক্ট করতে পারবে না, তাই না? আচ্ছা, তো এই জন্য, তবে যদি আপনার রিয়েল ক্লায়েন্ট থাকে সেক্ষেত্রে তো মানে কথাই নাই। ওকে, না আমার কাছে রিয়েল ক্লায়েন্ট ডাটাবেজ আছে, কারণ তাদের সাথে আমার মানে চলাফেরা হয়, তো তাই আমি এটা আর কি কোশ্চেনটা করার যে আমি কি তাদের ডাটা ইউজ করতে পারবো কিনা। কিছু হাইড করতে হবে, লাইক ওদের ফোন নাম্বার মানে ডিটেলস, পার্সোনাল কিছু ডিটেলস, এক্সেপ্ট দ্যাট বাকি সবই আমি নিতে পারবো আর কি, করতে পারবো। ওকে স্যার, জি থ্যাংক ইউ। তাহলে থ্যাংক ইউ সবাইকে, অনেকক্ষণ আমার সাথে ছিলেন। আগামী ক্লাসে আবার দেখা হচ্ছে। তবে অবশ্যই সবাইকে বলবো অ্যাসাইনমেন্টগুলো মিস করবেন না। একটা প্রশ্ন ছিল। জি বলে ফেলেন।
আমার প্রশ্নটা হচ্ছে ওই ইউজার পার্সোনার টেকনোলজিক্যাল ডাটা আছে ওইটা মিলায় আর কি। যেমন ধরেন স্যার একটা প্রবলেম বলি আমি, প্রবলেমটা হচ্ছে মানে এখানে আমাদের এটা সলভ করা হচ্ছে, সলভ করছেও, তো ওরা সলভ করছে হাউসমেট নিয়ে। আমাদের স্যার এখন ঠিক আছে? হ্যালো হ্যালো হ্যালো, আপনার কথা বোঝা যাচ্ছে বাট একটু পর পর কেমন যেন একটা আওয়াজ আসতেছে, আপনার কথা আটকে যাচ্ছে আর ওই আওয়াজটা প্রচুর পরিমাণে ডিস্ট্রাক্ট হচ্ছে। লুজ কন্টাক্ট আপনার জ্যাকে হ্যামিং হচ্ছে। সরি স্যার, বলবো এখন কি বোঝা যাচ্ছে? তো স্যার ওনারা হচ্ছে হাউসমেটদের নিয়ে একটা প্রবলেম সলভ করছে, সেটা হচ্ছে ওই বাসার কাজের যে ইয়াগুলো হয় ওরকম। তো ওনারা যেভাবে সলভ করছে এটা হচ্ছে যারা হাউসমেট থাকে, হ্যাঁ, ওনারা দেখা যাচ্ছে হলো যে কি স্মার্টফোনগুলো ইউজ করতে পারে না, তো ওনাদেরকে হচ্ছে হলো বাটন ফোন দিয়েই সবকিছু করতে হয়। তো ওনারা প্রথমে ওনাদের যেই ইউজাররা আছে, ঠিক আছে, ওদের হচ্ছে অর্ডারগুলো নিচ্ছে, অর্ডারগুলো নেওয়ার পর ওগুলো আবার রিপ্লেস করতেছে হচ্ছিল, ওনারা আবার কল করতেছে, কল করে তারপর হচ্ছে ওনাদেরকে বুক করতেছে যে কি আপনি কি এখানে কাজ করবেন বা ওই বাসাটাতে আপনি আজকে কাজ করবেন, এই সময়টা থেকে আপনি ফ্রি আছেন কিনা, ওনাদেরকে আলাদাভাবে ইন্টারেক্ট করতে হচ্ছে। তো স্যার এইখানে সিমিলার সমস্যাগুলো কিন্তু আবার ধরেন এইজ গ্যাপের মধ্যেও থাকতেছে। যেমন আমার যে টপিকটা ছিল ফাইন্যান্সিয়াল লিটারেসি ফর টিনেজার্স, তো এখানে তো স্যার আমাকে দেখা গেছে আমার মূল ইউজার হচ্ছে হলো আপনার 13 থেকে 18 বা 19 বছর, কিন্তু হচ্ছে আমাকে তো আবার প্যারেন্টসদের সাথেও ইন্টারেক্ট করতে হবে, যদি প্যারেন্টাল যে অ্যালাউন্সগুলো আছে ওগুলো আমি অ্যাড করি আর কি। তো এই ক্ষেত্রে স্যার আমি ওই ইউজার পার্সোনাটা কি ধরনের বা কিরকম হওয়া উচিত আর কি, এই ক্ষেত্রে দুই ধরনের সমস্যার কথা বললাম আর কি স্যার। তাহলে দুই রকম পার্সনদেরকে সার্ভিস দিতে হবে, বুঝতে পারছেন না? আপনার ইউজার যদি মানে দুই ধরনের এজের হয় বা দুই ক্যাটাগরির হয়ে থাকে, দুইজনের কাছে যেতে হবে। সো আপনাকে ফিল্ড ওয়ার্কটা একটু বেশি করতে হবে তখন, বুঝতে পারছেন না? ইয়েস স্যার, বুঝতে পারছি স্যার। আর ওই কি যেন সার্ভারের কথা যেটা বললেন আর কি, হোম সার্ভার, তো ওই হচ্ছে এজেন্সি টাইপের একটা, এজেন্সিরা হচ্ছে ইয়াগুলো কন্ট্যাক্ট করে ওনাদেরকে সার্ভ করে। জি স্যার। ওকে, থ্যাংক ইউ। আর কারো কিছু জানার থাকলে একটু কাইন্ডলি বলুন, আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি। ওকে, ওভারঅল আমরা অনেক কিছু আজকে ডিসকাস করলাম। গ্রুপিংটা আগামী ক্লাসে করে দিব, আজকে গ্রুপের কাজ ওরকমভাবে নাই। আগামী ক্লাসে ইন্টারভিউর একটা সেকশন থাকবে, তো ইন্টারভিউ সেশনে আপনাদেরকে ইউজার হইতে হবে, আপনারাই কন্ডাক্টর হবেন। তো ওইখানে গ্রুপিংটা খুব ইম্পর্টেন্ট, তাহলে গ্রুপটা আমরা আগামী ক্লাসে করে দিচ্ছি। আমি যদি কোনো কারণে ভুলে যাই, দেখা যাচ্ছে অ্যাসাইনমেন্ট দেখতে দেখতে অনেক সময় আমার যদি মনে না থাকে, কাইন্ডলি একটু কেউ একজন মনে করাই দেবেন। হ্যাঁ, সো কে দায়িত্ব নেবেন বলেন তো মনে করানোর দায়িত্বটা? মানে ইন কেস যদি আমি ভুলে যাই আর কি কোনো কারণে, কি মনে করে দিতে হবে? গ্রুপিং, ও সবাইকে মিলে একটা গ্রুপ করব। মানে আচ্ছা, আপনি ঠিক আছে, মনে করিয়ে দেব। জি, একটু কাইন্ডলি মনে করাই দিন যদি আমি ভুলে যাই কোনো কারণে। শিওর। ওকে, থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ তাহলে সবাইকে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ভালো থাকেন সবাই। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।